ওকে আমাকে এই নদিয়া জেলার এই কলেজের আয়োজনে সামিল করার জন্য যে চেষ্টা তারা করেছেন সেই জন্য অবশ্যই আমি কৃতজ্ঞ। কারণ আমি চাই যত বেশি সম্ভব এই অতিমারির দিনেও যখন আমরা কেউ কারোর কাছে যেতে বাবা, পারছি না, ইউটিউব লাইভটা চাইলেও করতে পারছি পেরেছি না, লাস্ট পর্যন্ত। তো সেই সময় অন্তত অন্তর্জালের মধ্য দিয়ে আমরা পরস্পরের কাছাকাছি না হোক অন্তত সন্নিধিতে তো পৌঁছাতে পারছি। এবং আলাদাভাবে ধন্যবাদ দীপেশকে, কারণ দীপেশই আমার সঙ্গে যোগাযোগ করেছিল। এতদিন তার যে যতদিন সে কথা বলেছে আমি তার কণ্ঠস্বর শুনেছিলাম, আজ তাকে দেখলাম, দূর থেকেই দেখলাম, কারণ ছবি তো দেখা যাচ্ছে। এটাই তো জীবনের পাওনা, আর কিছু লাগে? আর কিচ্ছুর দরকার হয়। তো আজকে যারা এই আন্তর্জালিক কথাবার্তায় শ্রোতা এবং দর্শক হিসেবে উপস্থিত, তাদের সবাইকে আমিও শুভ সন্ধ্যা জানাই। আজকে যাকে নিয়ে আলোচনা আপনারা সবাই জানেন, 20 শতকের নানা বিচারে বলছি, নানা নিরিখে অদ্বিতীয় এক ভাবুক, আমি শুধু সাহিত্যতাত্ত্বিক তাকে বলতে চাইছি না, মিখায়েল মিখাইলোভিচ বাখতিন আজকে থেকে ঠিক 1 মাস 1 দিন পরে, অর্থাৎ কিনা 16 নভেম্বর 2020-তে আমরা কিন্তু তার 125তম জন্মদিন পালন করব। আমি জানি কেউ এটা করে টোটে না, রবীন্দ্রনাথ ভাগ্যবান, নজরুল ভাগ্যবান, এমনকি জীবনানন্দ তত ভাগ্যবান নন। কারণ কখন আসে কখন যায় 22 অক্টোবর এবং 18 ফেব্রুয়ারি আমরা কি লক্ষ্য করি? করি না। আর মিখায়েল বাখতিন কে কে লক্ষ্য করবে? কিন্তু 125, 100, 150 এগুলো আমরা খুব ভালোবাসি। তো 16 নভেম্বর আমার এক ছাত্র, বর্তমানে আসামের একটি কলেজে বাংলা বিভাগের বিভাগীয় প্রধান, তাকে আমি একটা বললাম যে দেখো, আমি আজ বাকতিন নিয়ে আলোচনা করব, তো তোমাকে জানাই এই 16 নভেম্বর তার 125তম জন্মদিন। তো জন্মদিন কি, এটা তো কেক কেটে কাজ সাবার হবে না, তার সম্পর্কে আমরা আলোচনা করব, নতুন করে পড়ব, যাকে আমি পুনঃপাঠ করা বলি, মনোযোগী সেই পুনঃপাঠ, পুনর্বিচার, পুনর্বিশ্লেষণ, এইগুলো যদি করি তাহলে 16 নভেম্বরটা সার্থক হয়। তো 125 বছরের হিসেব তো পাওয়া গেল। তার মানে 1895 সালের 16 নভেম্বর মস্কোর দক্ষিণ দিকে একটা নিতান্ত একটা ছোট শহর, সেখানে তার জন্ম হয়েছিল মিখাইলের। আমি এখন থেকে মিখাইল মিখাইলোভিচ এই পুরো নামটা বলবো না, রাশিয়ান নাম তো বেশ বড় সড়ো হয়, সুতরাং সেটার দরকার নেই। তো প্রথম দিকে মানুষটা কেমন ছিলেন তার একটা সাধারণ ধারণা করে নেওয়ার জন্যে তার জীবনের যে চলার পথ সেদিকে একটু তর্জনী সংকেত করা প্রয়োজন বোধ করছি। তো তো তার বাবা মিখাইল মিখাইলোভিচের বাখতিনের বাবা, তিনি একজন ব্যাংকের আধিকারিক ছিলেন। আর ব্যাংকের আধিকারিকদের যা নিয়ম, অনবরত এক জায়গা থেকে অনেক জায়গায় আর অন্য জায়গায় তারা বদলি হয়ে যান। তো সেটা সাপে বর হয়েছিল জীবন সন্ধানের তাত্ত্বিক বলে আমি যাকে মনে করি, সেই মিখাইলের জন্য। তারা যে তাদের পারিবারিক বৃত্তটি ঠিক অভিজাত শ্রেণীর হলেও তার অনেকগুলো ধাপ আছে। তো তার মোটামুটি
মাঝারি ধাপেরও নিচে ছিল তাদের অবস্থান। সুতরাং আর্থিক দিক দিয়ে তারা খুব একটা সচ্ছল ছিলেন না। মিখাইল বাখতিনের পরিবার খুব সচ্ছল ছিল না। তো তিনি যে ছোট্ট শহরে জন্ম নিয়েছেন তার নাম হচ্ছে ওরেল। তো সেই ওরেলে তিনি যখন নিতান্তই শিশু, তখন তার দেখাশোনা করার জন্য একজন, ইংরেজিতে বলে গভর্নেস, আমরা চলতি কথায় বলি আমাদের অঞ্চলে, আমাদের বাঙালিদের মধ্যে একজন ধাইমা যিনি তার দেখাশোনা করতেন, তিনি ছিলেন এক জার্মান মহিলা। তিনি খুবই বুদ্ধিমতী ছিলেন এবং তার চেয়ে বড় কথা, তিনি ছিলেন বহু ভাষাবিদ। ফলে তার সঙ্গে থাকার ফলে মিখায়েল নিতান্ত শিশু বয়সে, তার মাতৃভাষা তো রুশ ছিলই, এমনকি মাতৃভাষার মতো সড়গড় হয়ে গিয়েছিলেন তিনি জার্মান ভাষাতে। যে মানুষটিকে আমরা পরবর্তীকালে জানব, আমি তো আর রুশ ভাষা জানি না, মিখাইল বাখতিন সংক্রান্ত বা তার বই সবই ইংরেজি অনুবাদে পড়েছি। তো সেই ইংরেজি অনুবাদে যাকে বলা হয় হেটেরোগ্লসিয়া, যেটাকে আমি আমার মিখাইল বাখতিন সংক্রান্ত বই, যে কথাটা একটু আগে পঙ্কজ চক্রবর্তী বলছিলেন, তার নাম বাখতিন তত্ত্ব প্রয়োগ। তো সেই বইটির দ্বিতীয় সংস্করণ বঙ্গীয় সাহিত্য সংসদ, ওই কলেজটিতেই আছে, সেখান থেকে বেরিয়েছিল। হয়তো অদূর ভবিষ্যতে তার একটা তৃতীয় সংস্করণও বেরোতে। এছাড়া বাখতিন এই নামে ওই যে এবং মুশায়রা পত্রিকার কথাটি পঙ্কজ বলছিলেন, তো সেই এবং মুশায়রা থেকে বাখতিন নামে একটি ছোট্ট বই আমি পড়ে আমি প্রকাশ করেছি। তো বাখতিন আমার কাছে, তবে বললামই, জীবন সন্ধানের তাত্ত্বিক। তাকে সবাই জানে যে উপন্যাস ভাবুক, তাকে সবাই জানে এক অদ্ভুত ভাষাতাত্ত্বিক, চিন্তাবিদ, এবং সব সময়ই বিদ্যার নানা শাখায় প্রশাখায় পরিক্রমায় অত্যন্ত অভ্যস্ত। তো সেই মানুষটি যে হেটেরোগ্লসিয়ার কথা বলেছিলেন, আমি যেটা বাংলা করেছি অনেকার্থ দোতনা, মানে অনেক অর্থের দোতনা, সেটাই হচ্ছে গিয়ে ইংরেজিতে অনুবাদে দাঁড়ায় হেটেরোগ্লসিয়া। এই যে নিতান্ত শৈশবে তার ধাত্রীমার ভাষা জার্মান হওয়াতে তিনি জার্মান ভাষা তার মাতৃভাষা রুশ ভাষার মতোই শিখে নিয়েছিলেন, এটা কিন্তু ওইখানেই থামলো না। তার বাবার তো বদলির চাকরি, ফলে তিনি কৈশোর পেরোতে না পেরোতে আরো দুটো জায়গায় তাকে যেতে হয়েছিল। একটা হচ্ছে বর্তমানে এটা লিথুয়ানিয়া, আগের মতো সেই সোভিয়েত রাশিয়া নেই, তো ভেঙে গেছে। ওই লিথুয়ানিয়ার অন্তর্গত ভিলনিয়াস নামে শহরে, সেখানে তিনি ছিলেন। এবং সেইখানেই আমরা যেটাকে প্রাথমিক বিদ্যালয় বলি, ওরা বলে জিমনাসিয়াম। আমাদের ওখানে অবশ্য জিমনাসিয়াম বললে মনে হয় শুধুমাত্র বোধহয় স্বাস্থ্য চর্চার জায়গা, কিন্তু তা না। ইউরোপের বেশ কিছু জায়গায় এবং রাশিয়াতেও জিমনাসিয়াম মানে হচ্ছে গিয়ে যেখানে অল্প বয়সী ছেলে মেয়েরা তাদের জীবনের প্রথম পাঠ নেয়। তো ওইখানে ভিলনিয়াসে তিনি ছিলেন। আরেকটা বিষয় জানতে হবে, ভিলনিয়াসে লিথুয়ানীয় যে ভাষা, সেই ভাষার লোকজন তো ছিলই, তার সঙ্গে ইতিহাসের একটা অমোঘ নিয়মে সেটা ছিল একসময় পোল্যান্ডের অন্তর্গত। ফলে পোল্যান্ডের ভাষা যেটা পোলিশ, সে পোলিশ ভাষায় কথা বলেন এমন অনেক লোকও ছিলেন। ছেলেবেলায় যাদের সঙ্গে পড়াশোনা করেছেন তাদের কল্যাণে লিথুয়ানীয় ভাষা, পোলিশ ভাষা, এটাও তার কিছু কিঞ্চিত জানা হয়ে গিয়েছিল। বহু ভাষাবিদ হওয়ার পক্ষে জীবনই যেন নিরন্তর আয়োজন করে রেখেছিল
তার জন্য। এছাড়া এটা হচ্ছে সেই জায়গা যেটাকে কেউ কেউ ওই মধ্য ইউরোপের একটা নতুন জেরুজালেম, নিউ জেরুজালেম বলতো। তার মানে কি, ওখানে প্রচুর ইহুদিরা থাকতে, ফলে ইহুদিদের যে ভাষা, ইড্ডিশ ভাষা, আমরা জানি হিব্রু, তো হিব্রু এবং ইড্ডিশের অনেক কিছু কথা আছে, কিন্তু সেটা এখন বলতে গেলে অনেক কথা, মানে ইড্ডিশটাও তার কিছুটা জানা হয়ে গিয়েছে, কিছুটা অন্তত। এরপরে তিনি চলে এলেন কৃষ্ণ সাগর, মানে ব্ল্যাক সি, তার উপকূলের শহর, নগরী বলা ভালো, আরো কিছুদিন কাটালেন। ইতিমধ্যে মিখায়েল 1913 সাল এসে গেল। 1913 সালে তিনি ওডেসার একটা নতুন বিশ্ববিদ্যালয় গড়ে উঠেছিল, তার বাবা সেখানে তাকে ভর্তি করিয়ে দিয়েছিলেন। তো তার 2 বছর আগে, মানে 1911 সালে, মিখায়েলের দাদা, তার নাম ছিল নিকোলাই, তো সেই নিকোলাই গিয়ে, তখন যাকে পেট্রোগ্রাড বলতে, নামের বড় পরিবর্তন হয়েছে, তারপরে হলো সেন্ট পিটার্সবুর্গ, তারপরে অনেকদিন ছিল লেনিনগ্রাড। আমি যখন 1988 সালে সোভিয়েত রাশিয়ায় যাই 1.5 মাসের জন্য, তখন আমি ওই লেনিনগ্রাডে গিয়েছিলাম, যাকে স্মৃতির শহর বলেন অনেক। তো 1913 সালে তিনি ভর্তি হলেন এই ওডেসার একটি নতুন গড়া বিশ্ববিদ্যালয়ে। ইতিমধ্যে তার দাদা নিকোলাই, যাকে বলে ধ্রুপদী ভাষা, তার মানে কিনা ল্যাটিন, গ্রিক ইত্যাদি, এবং তার সঙ্গে ভাষা তত্ত্ব, তখন বলা হতো যে ভাষার বিভিন্ন বিদ্যা, ভাষা বিদ্যাই বলা ভালো, ভাষা তত্ত্ব বললে আবার লিঙ্গুইস্টিক্স হয়ে যায়। ভাষা বিদ্যা মানে ফিলোলজি, এই নামটা আমরাও ছেলেবেলায় কলেজ লাইফে পেয়েছি, এখন আর ওইসব বলে না। তো সেই ভাষাবিদ্যায় পাঠ নিতে নিতে ভাবলেন তার 2 বছরের ছোট্ট মিখায়েলকে ওখানে রাখবেন না, এর থেকে অনেক ভালো যে বহু বছরের পুরনো বিশ্ববিদ্যালয়, ঐতিহ্যমণ্ডিত পেট্রোগ্রাড, যা কিনা সেন্ট পিটার্সবুর্গ হলো, যা কিনা পরে লেনিনগ্রাড হলো, তারপরে আবার যখন সোভিয়েত রাশিয়ায় এক বড় ধরনের পরিবর্তন হয়ে গেল গোর্বাচেভের কল্যাণে, তখন এটার নাম আবার ফিরে এলো সেন্ট পিটার্সবুর্গে, এখন সবাই আবার সেন্ট পিটার্সবুর্গ বলছে। তো সে যাই হোক, সেখানে তিনি 1914 সালে চলে এলেন। 1914 সাল, বুঝতে পারছেন তো, প্রথম বিশ্বযুদ্ধ শুরু হচ্ছে, তখন জারের আমল, সেটা এক অন্য ধরনের অসুবিধে। দেখুন, একটা চীনা প্রবাদ আছে, বড়রা সেখানে নাকি আশীর্বাদ দিয়ে থাকেন, তোমাকে আশীর্বাদ করছি যে তুমি যেন, আমি একটু ইংরেজি করে বলি, নেভার spend your time in interesting times, not historical, interesting times, মানে এটা কি কথা? তার মানে যাকে তুমি বলছো সময় হিসেবে খুব অদ্ভুত, খুব মজাদার, সেটা কিন্তু বড় ভয়ঙ্কর উলট পালটের সময়। কিন্তু ওই ইন্টারেস্টিং টাইমস তো শুরু হয়ে গিয়েছিল 1914 সালে। ইতিমধ্যে 1918 সাল এলো। 1918 সাল, তার মানে প্রথম বিশ্বযুদ্ধ শেষ হচ্ছে, তার মধ্যে তো আরেকটা বড় ঘটনাও ঘটে যাচ্ছে। 1917 সালের 7ই নভেম্বর ঘটে যাচ্ছে সোভিয়েত সমাজতান্ত্রিক বিপ্লব। ফলে সোভিয়েত সমাজতান্ত্রিক বিপ্লব ঘটার পরে মহামতি লেনিনের নেতৃত্বে, তারপরে দীর্ঘদিন তো গেছে সামাজিক পুনর্গঠনে, ইন্টারেস্টিং টাইমস, সেটা আমাদের মিখায়েলের উপর কিভাবে প্রভাব বিস্তার করেছে। তিনি 1918-19 পর্যন্ত তিনি সেন্ট পিটার্সবুর্গে ছিলেন। তারপরে দেখলেন সেখানে খাদ্য পাওয়া যায় না, আর ভয়ানক শীত। আমি এই শীত কাকে বলে দেখে এসেছি, কারণ আমি নভেম্বরের 30 তারিখে 1988 সালে আমি গিয়েছিলাম সেখানে, এবং ডিসেম্বরের সপ্তাহ, প্রথম 2 সপ্তাহ আমি ওখানে ছিলাম। অত শীত কাকে বলে আমি বুঝে গেছি। অত নিয়মিত কয়লা পাওয়া যাচ্ছে না, ফুয়েল পাওয়া যাচ্ছে না, ফলে বাধ্য হয়ে তিনি সেন্ট পিটার্সবুর্গ থেকে সরে এসে পরপর 2টো জায়গায় গেলেন।
খুব ছোট্ট শহর, একটার নাম নেভেল আর একটার নাম হচ্ছে ভিটেপস্ক। এই দুটো শহরে যাওয়াটা তার পক্ষে সাপে বর হয়েছিল। তার পরবর্তীকালে তার বিখ্যাত 3-4 জন বন্ধুর দেখা তিনি ওই সমস্ত জায়গায় পেয়েছিলেন। যেটা শুরু হয়েছিল 1916 সাল নাগাদ, যখন তিনি লেনিনগ্রাডে ছিলেন আর কি। তো সেই সময়টা তারা একেবারে তরুণ বয়স, মিখাইলের খুবই উৎসাহী, নানা ব্যাপারে উৎসাহী, তিনি প্রচুর ভাষা জানেন এবং তারা নিজেদের মধ্যে নানা বিতর্ক করতেন, নানা ধরনের সভার আয়োজন করতেন, বক্তৃতার আয়োজন করতেন, আর নিয়মিত আলোচনা চক্র অনুষ্ঠিত হতো। যে আলোচনা চক্রের মধ্য দিয়ে আমরা একজন আরেকজনের চিন্তা ভাবনার শরিক হতে পারি, যাকে আমি একটা নতুন শব্দ দিয়ে বলি দ্বিরালাপ, ডায়ালগ। যে ডায়ালগ তার একজন বিখ্যাত বাকতিন বিশেষজ্ঞের ভাষা বলছি, যে মাস্টার কি, মানে আমরা বাংলায় বলতে পারি সব খুলো চাবি, যে চাবি দিয়ে নাকি যে কোনো দরজা খোলা যায়। তো এই ডায়ালগ বা ডায়ালজিজম অর্থাৎ দ্বিবাচনিকতা, এটাও, এই শব্দটাও আমি তৈরি করে বাংলা ভাষা মাকে আমি উপহার দিয়েছি বহু বছর আগে। যে সেই দ্বিবাচনিকতা বা দ্বিরালাপ, এটা যে কত শক্তিশালী, কত কার্যকরী, এটা তিনি কিন্তু এইভাবে ব্যক্তিগত জীবন যখন যাপন করছেন বন্ধুদের সঙ্গে তখনই হলো। ওই সময় তার বন্ধুদের মধ্যে ছিলেন পাভেল মেদভেদেভ, এবং তিনি খুবই সাহিত্যিক সংগঠন সম্পর্কে উৎসাহী, এবং রাশিয়া এর আগে ফর্মালিজম যাকে বলি আমরা সাহিত্য তত্ত্বে, মানে যাকে প্রকরণবাদ বলা যেতে পারে, তার যাত্রা শুরু হয়েছিল। এটা নিয়েও তারা বিশ্লেষণ ইত্যাদি করতেন। আরেকজন ছিলেন যিনি ফ্রয়েডের পক্ষপাতী ছিলেন না, কিন্তু মনস্তত্ত্ব বা মনোবিশ্লেষণ নিয়ে প্রচুর কাজ করতেন। তার নাম ভ্যালেন্টিন ভালেশিনভ। তাহলে পাভেল মেদভেদেভ, ভ্যালেন্টিন ভালেশিনভ এবং জার্মানির বিখ্যাত মার্বুর্গ বিশ্ববিদ্যালয়, যেখানে 18 শতকের অন্যতম সেরা দার্শনিক, জার্মান দার্শনিক ইমানুয়েল কান্ট নিয়ে আলোচনা হতো, সেই কান্ট বিশেষজ্ঞ অধ্যাপক কোহেন যেখানে পড়াতেন মার্বুর্গ বিশ্ববিদ্যালয়ে, সেই মার্বুর্গ বিশ্ববিদ্যালয়ে স্নাতক একজন বন্ধু, তার নাম কানায়েভ, তিনিও এসে ওই তাদের সঙ্গে যোগ দিলেন। আমি নামগুলো কেন বলছি, কারণ এদের প্রত্যেকেরই এক ঐতিহাসিক ভূমিকা রয়েছে মিখাইল বাখতিন নামক আশ্চর্য মানুষের নির্মাণে, এবং তার চিন্তা জগতের স্থাপত্যকে নানা স্তরে বিন্যস্ত করার জন্য এদের ভূমিকা অনেকটা। এগুলো আমাদের একটু নিশ্চয়ই, আমরা এই বিষয়ে বইটই, আমার বই তো আছেই, আর বিশেষ কেউ বাংলায় লেখেননি দেবেশ রায় ছাড়া। তো দেবেশ রায় এটা বিশেষ উপন্যাস তত্ত্ব নিয়েই মুখ্যত আলোচনা করেছেন। সে যাই হোক, তো ইতিমধ্যে 1920 সালে প্রয়াত হলেন লেনিন, এবং 1918 থেকে 1920 সালের মধ্যে আমরা দেখতে পাই বাকতিন অনেক কিছু লিখছেন, কিছু কিছু স্থানীয় কাগজে প্রকাশিত হচ্ছে, বহু জায়গায় বক্তৃতাও দিচ্ছেন। এমনকি তখন যে নবগঠিত কমিউনিস্ট পার্টি, বলশেভিক পার্টি, তারাও তাকে নিমন্ত্রণ করে নিচ্ছে। কিন্তু 1920 সালের পরে সেই পরিস্থিতি আর রইল না। সেই পরিস্থিতিটা ধীরে ধীরে আমূল পাল্টে গেল, যেটা 1929 সালে এক ভয়াবহ রূপ ধারণ করেছে। এই সবগুলোই ওই ইন্টারেস্টিং টাইমস বলেছি না, এই ইন্টারেস্টিং টাইমস এর নানা দিক। তো বাকতিন যখন তার বন্ধুদের সঙ্গে ওই নেভেল শহরে, নেভেল থেকে তারপরে চলে এলেন ভিটেপস্ক শহরে, ওই খাদ্য অপ্রতুল ছিল, তারপর জ্বালানি ঠিক মতো পাওয়া যেত না, এই সমস্ত কারণেই তিনি গেছিলেন। কারণ লেনিনগ্রাডে তো কিচ্ছু পাওয়া যাচ্ছিল। যাই হোক, তিনি ফিরে এসেছিলেন আবার লেনিনগ্রাডে 1920-21 সাল নাগাদ। কিন্তু ততদিনে আরেকটা মারাত্মক জিনিসও শুরু হয়ে গেছে। বাকতিন কিন্তু খুব সুস্থ মানুষ ছিলেন। 1921 সাল নাগাদ তার একটা
হাড়ের মধ্যে একটা ভয়ঙ্কর পীড়ার সূচনা হয়, যেটা বিশেষ করে 1928 সালে তীব্র রূপ ধারণ করে এবং 1930 সালে তিনি সাংঘাতিকভাবে দ্বারা আক্রান্ত হন, যার ফলে তার ডান পা, ভাবুন, এত বড় মাপের একজন দার্শনিক চিন্তাবিদ, কিন্তু জীবনের কত পরীক্ষা নিচ্ছে তার কাছে, তার বেশ বড় অংশ তার ডান পা থেকে কেটে নেওয়া হয়। তো তিনি যখন খুব অসুস্থ, সেই সময়ে 1926 সাল নাগাদ তার সঙ্গে এলেনার, তার যিনি পরে তার স্ত্রী হলেন, এই এলেনার দেখা হয়। এক আশ্চর্য মহিলা। একটা পুরনো কথা আছে, জানি না কথাটা পিতৃতান্ত্রিক কিনা, যে একজন সত্যিকারের অর্থে সফল পুরুষের পেছনে একজন নারীর ভূমিকা থাকেই। অন্তত মিখাইল বাখতিনের ক্ষেত্রে এটা 100-র মধ্যে 110 ভাগ সত্যি। আর মিখাইল বাখতিন খুব একটা গোছানো মানুষ ছিলেন, অপর্যাপ্ত চা খেতেন, মদ্যবিশেষ খেতেন না, যদিও রুশ দেশের মানুষ তিনি, কিন্তু তবু তার স্ত্রী তাকে সেবা করতে আসেন, কারণ তিনিও ওই যে মাঝে মাঝে তাদের ওই আলোচনা চক্রে অংশ নিতেন। মিখাইল বাখতিনের প্রতি ভেতরে ভেতরে তার একটা দরদ তৈরি হয়েছিল। তারপরে যখন বাখতিন ভয়ানক শয্যাশায়ী হয়ে গেলেন, সেই সময়ে তাকে দিনরাত সেবা করে শুশ্রূষা করেছিলেন। এই কথাগুলো কেন বলছি, এটার একটা মানে আছে। কারণ তার কাছে সাহিত্য শুধুমাত্র শুকনো কাঠের মধ্যে আমের মঞ্জরি তোলার ব্যাপার না, জীবন তাকে বারবার পাঠ দিচ্ছে। জীবন মানে সম্প্রসারণ। আরো স্পষ্ট করে বললে, যেটা তার বিখ্যাত কথা, আমি আমার ওই বাকতিন তত্ত্ব প্রয়োগে সেটাকে আমি বলেছি বাকতিনের মহাবাক্য। সাধারণত আমরা যারা সংস্কৃত পড়ি বা পড়েছি, আমরা জানি বেদান্ত দর্শনে বা ওই রকম দর্শনে এইরকম মহাবাক্য কিছু থাকে, গ্রেট সেইং ইংরেজি করে এরকম বলা যায়। তো সেই মহাবাক্যর মধ্যে একটি হচ্ছে, আমরা কেউ একাকী স্বয়ং সম্পূর্ণ নই। এটা সারা জীবন কখনো যেন আমরা কেউ না ভুলি। আমরা কেউ একাকী স্বয়ং সম্পূর্ণ নই। আর আরেকটি বিখ্যাত মহাবাক্য হচ্ছে যে কনসাসনেস ইজ, আমি ইংরেজি করে বলছি, কনসাসনেস ইজ আদারনেস। চেতনা মানে অপরতার প্রত্যয়। তো এবং ভালোবাসার চেয়ে বড় দ্বিবাচনিক, ভালোবাসার চেয়ে শ্রেষ্ঠ দ্বিরালাপ আর কোথায় আছে? হয়তো একটু পুরনো ধাঁচের কথা শোনাবে, তবু বলছি যে একজন আমরা আরেকজনের জন্য হয়ে যাব। আমার ভালো মন্দ তোমার ভালো মন্দের ওপর এক নির্ভরশীল, শুধু না, এক সূত্রে গাঁথা। এটা এলেনা এটা দেখিয়েছিলেন। তারপর 1929 সালে যখন তার এম্পুটেশন হয়, ডান পাটা যখন কেটে বাদ দিয়ে দেওয়া হয় এবং কার্যত তিনি পঙ্গু হয়ে গেলেন, একটা পা না থাকলে কি অবস্থা হবে বুঝলেন তো। ওই সময়ই তিনি কিন্তু একটা অনাড়ম্বর অনুষ্ঠানে এলেনাকে বিয়ে করেন। তারা সারা জীবন তাদের কোনো সন্তান হয়নি, এবং এই আশ্চর্য দম্পতি 1973 সালের 7 মার্চ 80 বছর বয়সে যখন প্রয়াণ ঘটলো মস্কো নগরে, রাত 1:10 বা 1:07, তখন এলেনার তার পাশে নেই। এই মানুষটি, এই আশ্চর্য মানবী, তার ঠিক 2 বছর আগে, অর্থাৎ 1971 সালে তিনি হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আর ব্যাপার কি জানেন? অপর্যাপ্ত চা খেতেন তো তার স্বামী মিখাইল। মৃত্যুর কিছুক্ষণ আগে তিনি তার স্বামীর জন্য চা তৈরি করছিলেন, এবং তার কয়েক মিনিটের মধ্যে হঠাৎ একটা মেসিভ হার্ট অ্যাটাক, এবং আর তাকে চিকিৎসার কোনো সুযোগ পাওয়া যায়নি। যাই হোক, এইবার আমি একটু লাভ দিয়ে যাব তার মৃত্যুকালীন শেষ উচ্চারণ। আপনারা জানেন যে শেষ উচ্চারণ বিখ্যাত মনীষীদের খুব বিখ্যাত, যেমন বিখ্যাত মহাকবি
ডিভাইনা কমেডিয়ার লেখক গয়েটে যখন শেষ নিঃশ্বাস ত্যাগ করছেন তখন তিনি বলেছিলেন, লাইট লাইট মোর লাইট, আলো আলো আরো আলো। এই উচ্চারণের হয়তো তার চোখে অন্ধকার ঘনিয়ে এসেছিল, কিন্তু মহামতি গয়েটের এই কথাকে তো কেউ আক্ষরিক করতে নেবে না। সবাই ভেবেছিল তিনি অনেক গভীর অর্থে আলোর কথা ভেবেছিলেন। আর আমাদের মিখায়েল বাখতিন কি বলেছিলেন? শেষ কথাটি তার রাত 1:07 বা 1:10, 7 মার্চ 1973, আই গো অন টু দি, আমি তোমার কাছেই যাচ্ছি। এইটাই তার শেষ কথা। এটা নিয়ে যা হয়, পণ্ডিতেরা যে বিবাদের তো শেষ নেই, বলে যে এটা তিনি ভেতরে ভেতরে বাপু ঈশ্বর প্রেমিক ছিলেন, তিনি কিন্তু বাইরে কখনো ধর্ম নিয়ে কিচ্ছু বলেননি। যদিও রাশিয়ায় প্রচলিত যে ধর্ম ব্যবস্থা ছিল তার নানা রকম শাখা প্রশাখা আছে। এর মধ্যে লেনিনগ্রাডে প্রচলিত যে খ্রিস্টীয় যে যে চিন্তা ভাবনা, কেউ কেউ বলেন তিনি তার দ্বারা প্রভাবিত ছিলেন, কিন্তু এর কোনো সম্পূর্ণ সমর্থন বা অসমর্থন আমরা কিছুই করতে পারি না। তাই যারা ওইভাবে তাকে দেখতে চান বলেন তিনি আসলে বলেছেন, হে ঈশ্বর আমি তোমার কাছে যাচ্ছি। কিন্তু আমরা যারা এই পার্থিব দুনিয়ার মানুষ, আমরা যারা মনে করি যে ভালোবাসার চেয়ে শ্রেষ্ঠ কিছু নেই, জীবনের শেষ মুহূর্তে তিনি যে চিরসঙ্গিনী তাকে ছেড়ে চলে গিয়েছিলেন, জীবন সন্ধানের তাত্ত্বিক বাক্তিন তারই উদ্দেশ্যে হয়তো বলেছেন, এলেনা আমি আসছি, আমি তোমার কাছেই আসছি। তো এই তো গেল। আমি এই যে বললাম তার বাক্তিনের অনেক কিছুই কিন্তু বলা হলো না। কিরকম? 1929 সালে তখন কিন্তু জোসেফ স্টেলিন এসে গিয়েছেন। 1928 সাল থেকে শুরু হয়েছে। উনি বুদ্ধিজীবীদের অত্যন্ত সন্দেহের চোখে দেখতেন, চারদিকে ধরপাকড়, গুপ্ত হত্যা। আপনারা শুনলে খুবই দুঃখিত হবেন, ওই যে পাভেল মেদভেদেব, যার নাম সংযুক্ত করে বাকতিনের দুটো বই আছে, একটার নাম ফ্রয়েডিয়ানিজম এ মার্কসিয়ান ক্রিটিক, মানে বুঝতেই পারছেন নামের অর্থটা কি, ফ্রয়েডীয় মতবাদের মার্কসীয় সমালোচনা। আর আরেকটা হচ্ছে যে দি ফর্মাল মেথড ইন লিটারারি স্কলারশিপ, অর্থাৎ সাহিত্যের যে বৌদ্ধিক অধ্যয়নে মেথড বা প্রণালীবদ্ধ অধ্যয়নের গুরুত্ব কতটা। আর আরেকজন ভ্যালেন্টাইন ভলোসিনভ, তাকে সঙ্গে রেখে মার্কসিজম এন্ড দ্য ফিলোসফি অফ ল্যাঙ্গুয়েজ বলে বইটা, যেটা বহুজন এটার কথা বলে থাকেন, তো সেই বইটা লিখেছিলেন। একটা তর্ক কিন্তু আছে, আপনাদের সবাইকে জানিয়ে রাখি, বিশেষ করে যারা পশ্চিমের তাত্ত্বিক, মার্কিন দেশ বা অন্য দেশের, তারা বলেন ওইগুলো বাকতিন লেখেননি, মেদভেদেব লিখেছেন বা ভলোসিনভ লিখেছেন। এই তর্কের মধ্যে এসে গেলে আমার মূল কথা সরে যাবে দূরে। তাই আমি বরং একটা খুব বিনীতভাবে অনুরোধ করছি, আমার বাকতিন তত্ত্ব প্রয়োগ যে বইটা বঙ্গীয় সাহিত্য সংসদ থেকে যেটা দ্বিতীয় সংস্করণ বেরিয়েছে, এটা একটু অনুগ্রহ করে পড়ে দেখবেন সময় করে। তাহলে দেখবেন যে আমি আমার মতো করে বলেছি কোন যুক্তিতে, কোন গভীর যুক্তিতে মেদভেদেব এবং বাকতিন তারা দুজনে মিলে এই বইটা লিখেছিলেন। এর যে যুক্তি বিন্যাস তাদের দুজনের তৈরি, তাই বন্ধুত্বের পরাকাষ্ঠা দেখিয়ে দুটো নামই সেখানে আছে। একই কথা প্রযোজ্য আমাদের ভলোসিনভ সম্পর্কেও, ভলোসিনভ ও বাকতিনের সঙ্গে মিলেছে। তো এই দুজনের মধ্যে একজন 1930 সালে যক্ষা রোগ, তখন বড় ভয়ঙ্কর রোগ, এর মধ্যে অকালে প্রাণ বিসর্জন করেন। আর আরেকজন খুব দুর্ভাগ্যজনক ভাবে গুপ্ত হত্যার শিকার হন। আর বাকতিনের কি হয়েছিল? বাকতিনকে সাইবেরিয়ায় নির্বাসন দেওয়া হয়েছিল। মনে রাখবেন তিনি তখন পঙ্গু, তার কয়েক মাস আগে তার ডান পা কেটে নেওয়া হয়েছে। কিন্তু বাকতিনকে
এলেনা কতদূর ভালোবাসতেন তার নমুনা দেখবেন। বাকতিনের তার এলেনার সঙ্গে পরিচয় ছিল বিখ্যাত ম্যাক্সিম গোর্কির স্ত্রীর। তিনি তার কাছে গেলেন, কে বলেন যে তুমি বাঁচাও, অত সাইবেরিয়ায় গেলে অত বাঁচবে। তারপরে ঠিক হলো যে সাইবেরিয়া না, ওকে অন্য আরেকটা জায়গায় দেওয়া হবে, অতটা দূরে না, কিন্তু সেটাও বাতিল হলো। তারপরে তাকে দেওয়া হলো কাজাকস্তান, যেটা এখন আর সোভিয়েত রাশিয়ায় নেই, সবই তো আলাদা হয়ে গেছে। তো এই কাজাকস্তানে তিনি ওখানে গেলেন। ওই কিন্তু বিনা কাজে তো সমাজতন্ত্রে কিছু হবে না, তাই ওইখানে কিন্তু এদিকে তাকে সন্দেহের চোখে দেখা হয়। তো তাকে কি মনে হলো, ওইখানে যারা একসময় পার্টিজান ছিল, অর্থাৎ সমাজতন্ত্রের জন্য বিপ্লব করেছিল কিন্তু নিরক্ষর, পড়াশোনা করেনি, তাদের এই ভাষা শিক্ষার দায়িত্ব তাকে দেওয়া হয়েছিল। এবং বাকতিন সেখানে ওই কাজাকস্তানের কুস্তেনেই বলে যে শহরটা, শহরটার নামটা একটু রাশিয়ার নাম তো একটু অন্যরকম, কুস্তানেই, ওই শহরে তিনি সেখানে ছিলেন। এবং কুস্তানেই তার কিন্তু বেশ ভালো লেগে গিয়েছিল, এলেনা তো আছেনই সঙ্গে। এবং সেইখানে এত তিনি দিনের বেলাটা ওদের পড়াতেন, আর রাতের বেলাটা নিজের বড় বড় বই নিয়ে তিনি পড়তেন। এবং এই তখন আলো পাওয়া যায় না ঠিকঠাক, কম আলোতে পড়তে পড়তে তার চোখেও ভীষণ বড় সমস্যা হয়ে গিয়েছিল। কিন্তু জীবন তো একটা যুদ্ধের নাম। এবং এই প্রসঙ্গে বলি আপনাদের, মিখাইল বাখতিন আমাদের শিখিয়েছেন একটা বহু বিখ্যাত কথার মধ্যে এটি একটি, সেটা হচ্ছে কোনো তাৎপর্যই সংঘর্ষ ছাড়া অর্জনীয় নয়। অল মিনিং আর অ্যাচিভড থ্রু স্ট্রাগল। কি দুর্দান্ত কথা নয়? এটা যেমন জীবন সম্পর্কে বলা হয়েছে, তেমনি আপনি যখন কোনো উপন্যাস পড়েন বা কোনো কবিতাই পড়েন বা নাটক, শুধু তো দেখার না, নাট্যকৃতি তো আপনি পড়ারও জন্য। রক্তকরবী তো আর কবার দেখি, বেশিরভাগ লোকই ভয় পায়, করতে চায় না। আমরা তো আমরা রক্তকরবী তো ওইভাবে পড়ি, পড়ে আনন্দ পাই। এবং তার মধ্যে আপনি লক্ষ্য করবেন কুশীলবে কুশীলবে, অর্থাৎ কি না, এই কুশীলবরা যত ধরনের ভিন্ন চিন্তা ভাবনা এবং সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিকও বটে এবং মনস্তাত্ত্বিক অবস্থানের তারা পরিপুষ্টি করছে, তার মধ্যে কিন্তু একটা নিঃশব্দে একটা আলোড়ন চলেই, নিঃশব্দে একটা সংঘর্ষ চলেই। এবং এই সংঘর্ষের মধ্য দিয়ে অনেক স্বর উত্থিত হয়। একটু আগে পঙ্কজ চক্রবর্তী ওই স্বরের কথাটা উচ্চারণ করেছিলেন। এই কথাটা আমি কবিতা বিষয়ক আলোচনায় আমি খুবই পছন্দ করি। স্বর যেমন আছে, তেমনি আছে অন্তঃস্বর, বাইরে থেকে যেটা দেখা যায় না, যেটাকে বুঝে নিতে হয়। তো স্বর ও অন্তঃস্বরের সমারোহের মধ্যে তাদের মধ্যে যে নিরন্তর সংঘর্ষ চলেছে, তার মধ্য দিয়েই ধীরে ধীরে তাৎপর্য অর্জিত হয়। এটা আমরা যারা জীবনে মনে রাখি, তাহলে জীবনকে আর অত অসহনীয় মনে হবে না। তেমনি আমরা যারা পড়তে ভালোবাসি, উপন্যাস হোক উপন্যাস, নাটক হোক নাটক, ছোট গল্প হোক ছোট গল্প, কবিতা হোক কবিতা, আমরা যদি এই কথাটা মনে রাখি, মনে রাখবো এটা শিল্পতত্ত্বেরও একটা গোড়ার কথা। অল মিনিংস আর অ্যাচিভড থ্রু স্ট্রাগল। কিন্তু এবার দেখুন তো তার জীবনের দিকে তাকিয়ে, এত বড় সংঘর্ষ কার হতে পারে? কি আশ্চর্য ভাবে আমাদের, আমরা ভাগ্য করে এসেছি যে বাকতিনের কথাগুলো আমরা জানবো। না হলে যদি তিনি ম্যাক্সিম গোর্কির স্ত্রীর এলেনা, যদি ম্যাক্সিম গোর্কির স্ত্রীর সমর্থন না পেতেন, তাহলে তো হয়েছিল আর বাকতিনের নামও আমরা জানতাম না কোনোদিন। তো ওই কুস্তেনেই শহর থেকে তারপরে 6 বছর পরে তাকে আবার সরিয়ে নেওয়া হলো অন্য আরেকটা জায়গায়, তার নাম হচ্ছে সারানস্ক। ওই সারানস্ক শহরে তখন একটা নতুন, যাকে ইংরেজিতে আমরা বলি পেডাগোগি, এটা তো আপনারা জানেনই, আপনারা সবাই পড়াশোনা করেন লোক, যে যেখানে ওই বিদ্যাদান পদ্ধতি, তাই না, বিদ্যাদান পদ্ধতি বিষয়ক একটা ইনস্টিটিউট তারা তখন গড়ে তুলছে। এবং সেইখানে তাকে কিছু কাজ দেওয়া হয় এবং সারাংশ শহরেও তিনি সেখানে যান।
আর ওই পড়াশোনা অব্যাহত থাকে এবং তিনি নানা ধরনের লেখা লিখতে শুরু করেন। এইবার সারাংশ শহরে একটা অদ্ভুত ঘটনা ঘটেছিল, যেটা শুনে আপনার বিশ্বাসই করতে চাইবেন। মনে রাখবেন, ততদিনে কিন্তু 1934-35 সাল চলে এসেছে। 1934-35 সাল মানে হচ্ছে রাশিয়াতে 1933-এর পর থেকে 1936 পর্যন্ত কৃষি নিয়ে প্রচুর সমস্যা চলছিল। বহু কৃষক, তারা কুলাক বলে থাকেন, তাদের ভয়ঙ্কর সমস্যা হয়েছিল। বুদ্ধিজীবীদের সংকট তো ছিল, কিন্তু এর মধ্যে বসে তিনি একটা শেষ করেছিলেন একটা বেশ বড় প্রবন্ধের বই, যার মূল কথা হচ্ছে যে, ইংরেজি করে বলি, নভেল অফ এডুকেশন। তো তিনি এটা পারিভাষিক নাম হচ্ছে বিল্ডুংস রোমান। বিল্ডুংস রোমান, রোমান মানে উপন্যাস, আর বিল্ডুংস মানে হচ্ছে শিক্ষা। মানে কি, সেখানে কি বিএড এর কোনো বিকল্প নাকি? না না, সেটা না। যে উপন্যাস পড়ে আপনি জীবন সম্পর্কে পাঠ নিতে পারেন, কি করে জীবনের পথে চলবে। এই বিল্ডুংশ্রমান আমাদের বাংলায় কোথায় আছে এটা ভেবে দেখুন তো। আমরা তো বলবো পথের পাঁচালী একটা বিল্ডুংশ্রমান, অর্থাৎ যেখানে পড়লে জীবনে কিভাবে চলবো, কিভাবে আমি আমার পারিপার্শ্বিকের সঙ্গে সম্পৃক্ত হব, এই পথের পাঁচালীতে তার একটা চমৎকার উন্মোচন আছে। এই পথের পাঁচালী একটা চমৎকার দৃষ্টান্ত আমি আপনাদের বললাম। এমনকি এক হিসেবে, এক নিরিখে গোড়া উপন্যাসকে রবীন্দ্রনাথের আমরা কতভাবে বিবেচনা করেছি, কিন্তু ওই যে গোড়া আত্মপরিচয় জানতে চায়, এই যে গোড়া বাঙালি সমাজ তো আর বলেনি তখন, এই কথাটা চালু ছিল না। ভারতীয় সমাজে, বিশেষভাবে হিন্দু সমাজ বলে যে ভারতীয় সমাজকে সে ভুলভাবে মেনে নিয়েছিল, সেইখানে কি করে চলবো, এটাও তো বিশেষ অর্থে বিল্ডুংশ্রমান। যে বিল্ডুংশ্রমান বা নভেল অফ এডুকেশনে আমরা পড়তে পড়তে উন্মোচিত হতে দেখি যে মানুষ কি করে তার জীবনের পথে, কোনটা ওই ইংরেজিতে বলে না, ডুজ এন্ড ডোন্টস, এই পথে চলো বাপু, ওই পথে আদৌ চলবে না। এই যে ডুজ এন্ড ডোন্টস, এটা করো, এটা করো না, এটা মেনে নাও, ওটা মেনে নিও না, এইরকম যাবতীয় বস্তুর চিন্তার ভাবনার সমাবেশ, পথান্তরের সমাবেশে গড়ে ওঠে। তো তো বাকতিন কিন্তু এটা নিয়ে লিখেছিলেন, কিন্তু একটা বিশাল একটা স্ক্রিপ্ট হয়েছিল, ছাপবেন কোথায়? এই সময়টা তো মোটেই ভালো নয়। এর চেয়েও মারাত্মক কথা, ওই যে বললাম, আপনারা বিশ্বাস করবেন না, তিনি তো চেইন স্মোকার ছিলেন। এবং ওই যে আমরা ছেলেবেলায় দেখি, যে ওখানে আছে কিনা জানি না, আর আমি তো ধূমপায়ী নই, তাই এটার ব্যাকরণ আমার জানা নেই। আমি যখন ছেলেবেলায়, মানে বেশ বড় হয়েই, ঠিক ছেলেবেলা নয়, ক্যাপস্টন সিগারেট দেখতাম, পাতলা একটা কাগজের মতো থাকতো, এবং সেটার মধ্যে টোবেকো ঢুকিয়ে তারপরে ধূমপান যারা করতে ভালোবাসেন তারা ধূমপান করতেন। কিন্তু কাগজ পাবেন কোথায়? এই আশ্চর্য মানুষটা এলেনার বাধা শুনেননি। তিনি তার যে ম্যানুস্ক্রিপ্টের পাণ্ডুলিপির 1/3 উড়িয়ে দিলেন, শুধুমাত্র আক্ষরিক অর্থে ধোঁয়া করে দিয়ে। বাকি 2/3 চলে যেতে পারতো, কিন্তু ইতিমধ্যে বেঁচে গেল, কারণ তিনি আবার সারাংস্ক শহর থেকে আবার তাকে সরিয়ে নেওয়া হলো আরেকটা জায়গায়, যেটা এখন একটা নতুন আপনার লাটভিয়া বলে একটা শহর আছে, সেইখানে মোল্ডোভা বলে একটা শহরে পাওয়া যায়। আমি আজকাল ওই যখন অতিমারির হিসেবটা দেখি, বেরোয় না, আপনারা দেখেছেন, অনেকেই হয়তো দেখে থাকেন, তো তার মধ্যে এই, এটা আগে সবই সোভিয়েত রাশিয়ার অঙ্গ ছিল, এখন তো সব ভেঙে চুরমার, যাই হোক। তো ওইখানে গিয়ে তিনি জানেন, এবং ওইখানে একটা মনের মতো কাজ পান, কি, যে তাকে তো অন্য কিছুতে যাবে না, তিনি জার্মান জানেন। অত এই সময়ে 1936 সাল এসে গেছে। মনে রাখবেন, 1939 সালের 1 সেপ্টেম্বর
দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হচ্ছে। তো ওইখানে তাকে জার্মান এবং রুশ এই দুটো ভাষাই তিনি শেখাতেন। কাদের? যারা ততটা পড়াশোনা করেনি, এবং এরা ঠিক রেগুলার ছাত্রও বলা যায় না, নিয়মিত ছাত্রও নয়, এইরকম। এবং ওইখানে তিনি ছিলেন, দিব্যি ছিলেন। এবং আবার নতুন কিছু বইও তিনি লিখতে শুরু করেছিলেন। এর মধ্যে যে বইটার কথা আমি বলবো, যেটা ভাগ্য আমাদের, যেটা বেঁচে গেছে, এর নাম ইংরেজি করে বললে রাবেলেই এন্ড হিজ ওয়ার্ল্ড। রাবেলেইকে রাবেলেই হচ্ছেন মধ্যযুগের এক লাতিন লেখক, যিনি গার্গান্টুয়া নামে একটি রোমান্স জাতীয় বই লিখেছিলেন। এবং এইখানে ওই বইতেই আমি যেটাকে বাংলায় বলেছি লুকায়তের প্রত্যাঘাত, এই নামে আমার একটা অধ্যায় আছে, ওই বাক্তিন নামে যে এবং মুশায়রা থেকে বইটা বেরিয়েছে তাতে। সেখানে তিনি দেখিয়েছেন এবং মানে বলতে চেয়েছেন, নতুন আমাদের ধারণা দিয়েছেন বাক্তিন, যে যা সমাজে একভাবে তো চলে না, যা উপরে ছিল তা কখনো কখনো নিচে চলে আসে, আর যা নিচে ছিল তা উপরে উঠে আসে। এটা ক্রমাগত চলছে। এটা কয়েক বছর পরে পরে বা একটা বিশেষ যুগ শেষ হয়ে গেলে পরে এটা দেখা দেয়। তার ফলে কি হয়, ওই নিচে আর উপরের ব্যাপারটা কি, যারা নিম্নবর্গের মানুষ, যাদের ভাষা আমরা শুনি না, যাদের আমরা নৈঃশব্দের ছায়াঞ্চলে ঢেকে রাখি, তখন তাদের ভাষা শুনতে হয়। রাবেলেই নাকি এই কাজটা করেছিলেন, এবং সেইখান থেকেই তিনি একটা বিখ্যাত তত্ত্ববীজ আমাদের দিয়েছিলেন। সেই তত্ত্ববীজটা আমরা শুধু লোকসংস্কৃতি নয়, উপন্যাসের ক্ষেত্রে ব্যবহার করতে পারি, যেটাকে আমি বাংলা করে বলি লুকায়তের প্রত্যাঘাত। তো সেই লুকায়তের প্রত্যাঘাত কিরকম, একটা দৃষ্টান্ত আপনাদের সামনে তুলে আনি। সেটা হচ্ছে, আপনারা নিশ্চয়ই অনেকেই বা সবাই পড়েছেন ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায় 1892 সালে যে কঙ্কাবতী বলে বইটা লিখেছিলেন, যেটাকে অনেক ডাকসাইটে বিদ্যাঞ্জন নামে নাম করে, আর কি করব, বলেছেন এটা বয়স্ক পাঠ্য রূপকথা, যেটা একেবারেই সেটা নয়। আমার বাক্তিন তত্ত্ব প্রয়োগ বইটার মধ্যে দ্বিতীয় অংশে প্রয়োগ নিয়ে কিছু কথা আছে। তো সেইখানে আমি ওই এটা নিয়ে ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়ের কঙ্কাবতী নিয়ে আলোচনা করেছি গভীরভাবে। এটা আলোচনা করেছি, আপনারা সময় হলে নিশ্চয়ই দেখে নেবেন। কিন্তু কিন্তু সংক্ষেপে বলতে গেলে সেইখানে অনেক ছদ্মবেশে অনেক কিছু আসে। এই ছদ্মবেশটা বাইরের আড়াল মাত্র। আমাদের কাজ হচ্ছে প্রকৃত তাৎপর্য খোঁজা। তো তো প্রকৃত তাৎপর্য যদি খুঁজতে চাই, তাহলে আমাদের দেখতে হবে কি করে যা তথাকথিত নিম্নবর্গীয়দের প্রতিনিধি কারা, ব্যাং, যে কিনা মিস্টার গমিশ বলে নিজের পরিচয় দেয় কঙ্কাবতীর কাছে, সেখানে আছে মশা। শুনলে হাসি পায়, মশা মানুষ পোষে। এটা কি শুধু ঠাট্টা মস্করা নাকি, না গভীর অর্থ আছে? তারপর গঙ্গাবতী জ্বরের ঘুরে দেখে কিন্তু সব, সে নদীর তীরে গেছে এবং ওইখানে টুপ করে ডুবে গেছে, এবং সেখানে মাছ যারা আছে সবাই তাকে বলে, এসো তুমি আমাদের রানী, তোমাকে নানা রকম, যে জীবনে একটা ভালো পোশাক পরেনি, তার বাবা তাকে কার্যত ওই জনার্দনের কাছে 80 বছরের বুড়ো, তার কাছে মানে বিয়ে দিতে চেয়েছিল। ওই সময় তার ওই ভয়ানক, আমার ধারণা আজকের ভাষায় টাইফয়েড জ্বর কিছু একটা হয়েছিল, আর জ্বরের ঘোরে সেই সমস্ত দেখেছি। কিন্তু এই যে বাস্তব এবং ইন্দ্রজাল, ম্যাজিক রিয়েলিজম নিয়ে কত কথা আমাদের লাতিন আমেরিকার দেশগুলোতে শিখিয়েছে। হ্যাঁ, গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজের 100 ইয়ার্স অফ সলিটিউড, কথা তো আপনারা জানেন, এবং আরো বই আছে, আজকে এটা আলোচনার সময় না। তো আমাদের দেশে দেখা যাচ্ছে, আমাদের বাঙালি জীবনে ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায় এই কাজটা কত বছর আগে 1892 সালে সেরে ফেলেছে। এই লেখাগুলোকে আমরা কিভাবে পড়বো, লুকায়তের প্রত্যাঘাতকে আমরা চিনে নেব, সেটা যদি আমরা বুঝতে চাই, তাহলে তো ওই বাক্তিনের শরণাপন্ন আমাদের হতেই হবে। বাক্তিনের কাছে না গেলে তো হবে না। এইবার কতগুলো
কথা আমি আপনাদের আপনাদের সামনে উপস্থাপিত করতে চাইছি। আসলে কি জানেন তো, বাকটিন যেটা বলেন যে এই যে জীবন সন্ধানের এই তাত্ত্বিক, তিনি বলেন সেই উপন্যাসই হচ্ছে শ্রেষ্ঠ উপন্যাস যেখানে প্রত্যেক স্তরে, প্রত্যেক পর্যায়ে ডায়ালগ বা দ্বিরালাপ বা দ্বিবাচনিকতা থাকে, যে কুশীলবেরা উপস্থাপিত হয় তাদের মধ্যে থাকে, কুশীলবদের সঙ্গে যে ঘটনা উপস্থাপিত হচ্ছে তাদের করে, তাদের উপলক্ষ করে তার সঙ্গে দ্বিবাচনিকতা থাকে। সেখানে যেভাবে আরম্ভ হলো সূচনা, তার সঙ্গে সমাপ্তির যেভাবে শেষ হচ্ছে আখ্যানটা, তার একটা দ্বিবাচনিকতা থাকে। মূল্যবোধ, ভাবাদর্শ ইত্যাদির সঙ্গে থাকে। এবং যে ভাষা ব্যবহার করে উপন্যাসের ওই আখ্যানটা রচিত হচ্ছে, তার মধ্যে অস্তিত্বের নতুন নতুন সংহিতা সেইগুলো উত্থাপিত হচ্ছে। অস্তিত্বের নতুন নতুন সংহিতা যদি উপস্থাপিত না হয় এবং তা যদি আপনাকে এটা মনে করিয়ে না দেয় যে ওই যেটা একটু আগে বলেছি তার মহাবাক্য, যে আমরা কেউ একাকী স্বয়ং সম্পূর্ণ নই, যেমন জীবনে তেমনি সাহিত্যে। সাহিত্যে যদি আপনি এমন কিছু কুশীলবদের মুখোমুখি হন যারা সব জানতা, তাদের ইচ্ছায় সবকিছু হয়, বা এমন লেখকের লেখার সম্মুখীন হন যে লেখক সেখানে সবকিছু বলে দিতে চান, লেখক গুরুমশাইয়ের মতো আপনাকে নিয়ন্ত্রণ করেন, তাহলে তো এটা ডায়লগ হলো না, দ্বিবাচনিকতা হলো না, দ্বিরালাপ হলো না, মনোলগ হলো, একালাপ হলো, একবাচনিকতা হলো। যদি এই নিরিখে বিচার করেন তাহলে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্রকেও তো কাঠগড়ায় তুলতে হয়। সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র বিষবৃক্ষ উপন্যাস শেষ করে শেষ অনুচ্ছেদটি, প্যারাগ্রাফটি কি লিখেছিলেন আপনাদের সবার মুখস্থ আছে, মনে করুন তো, তাহলে আমার কথার অর্থটা বুঝতে পারবেন। আমরা বিষবৃক্ষ সমাপ্ত করিলাম, ভরসা করি ইহাতে গৃহে গৃহে অমৃত ফল ফলিবে। তাহলে জীবন সন্ধান তো পেছনে সরে গেল। যেহেতু বঙ্কিমচন্দ্র বিদ্যাসাগর সম্পর্কে খুব প্রসন্ন ছিলেন না, কেন ছিলেন না, কারণ তিনি বিধবা বিবাহ দিতে চান, এই জন্যে তার তৈরি করা একটি চরিত্র মনে আছে, কমলমুখী কি চিঠিতে কি লিখেছিল তার ভাইয়ের স্ত্রী সূর্যমুখীকে, বা সূর্যমুখী কি উত্তর দিয়েছিল, যে শুনিয়াছি কলিকাতায় এক পণ্ডিত আসিয়াছেন, যিনি বিধবার আবার বিবাহ দিতে চান, তিনি যদি পণ্ডিত তবে মূর্খকে। এটা তো শেক্সপিয়ারের ভাষা ব্যবহার করে বলতে হয় দ্য মোস্ট আনকাইন্ডেস্ট কাট। সুতরাং এটা তো দ্বিরালাপ নয়, এটা তো আগে থেকে স্থির করা, যে লেখক যেভাবে ভেবেছেন তার কুশীলবেরা সেরকমই আচরণ করবে। কুন্দনন্দিনীর বড় দোষটা কোথায়, সে একবার বিয়ে হয়েছিল, বিধবা হয়েছিল, আর সেই বিধবাকে বিয়ে করেছিল নগেন্দ্রনাথ। যদিও তিনি সামাল দিতে চেয়েছিলেন, বিষ খাওয়ার পরে কুন্দনন্দিনী যে কোনোদিন কথা বলে না, তার মুখে একটা কার্যত একটা বক্তৃতা বসিয়ে দিয়ে, কিন্তু তাতে তো ভারসাম্য রক্ষিত হয়নি, তাতে তো শেষ রক্ষা হয়নি। বা ইন্দিরাকে নিয়ে হাসি ঠাট্টা করা ভালো, কিন্তু সেইখানে দ্বিবাচনিকতা আছে কি? সেখানে তো সম্পূর্ণ একবাচনিকতা। রাজসিংহ এই উপন্যাস আমারও সবার মতো খুবই প্রিয়, কিন্তু সেই রাজসিংহ উপন্যাসে যেখানে হয়তো গৌণ জায়গা, চরিত্রগুলো কুশীলব গুলোরাও গৌণ, যখন মোবারক মিয়া এসে রূপনগর থেকে নিয়ে চলে যাচ্ছে চঞ্চল কুমারীকে পালকিতে করে, আর তার প্রিয় বন্ধু, সবচেয়ে বড় বন্ধু নির্মল কুমারী কাঁদতে কাঁদতে তার পেছনে চলতে চলতে, একসময় মেয়ে মানুষ তো কতটুকু হাঁটবে, এটা গাছের নিচে বসে কাঁদছে, ওই সময় ওই দিক দিয়ে যাচ্ছে ফাজিল চূড়ামণি মানিকলাল, এবং সে তখন তার কাছে গিয়ে বলছে যে হ্যাঁ গা, তুমি কাঁদিতেছ কেন দেখিয়া?
নির্মল কুমারী মুখ তুলিয়া চাহিয়া দেখিল একজন অপরিচিত রাজপুত যুবা পুরুষ। সে ভ্রুভঙ্গি করিয়া বলিল, আপনার তাহাতে দরকার কি? তারপরে বঙ্কিমচন্দ্র রসিক চূড়ামণি তিনি অপ্রতিভ হইল, কিন্তু তারপর কি করিল? মানিকলাল দেখিল যে মেয়েটি বড় সুন্দরী, দেখিয়া তাহার বড় লোভ হইল। কথাগুলো ঠিক? আচ্ছা ঠিক আছে, মেনে নিলাম এগুলো একটু রস তো করতেই পারেন, কিন্তু তারপরে যখন তাদের দেখা গেল চট করে মানে অর্ধেক চ্যাপ্টারের মধ্যেই অধ্যায়, মানে খুব ছোট বড় অধ্যায়, সেটা দেখা গেল মানিকলাল তার ঘোড়ায় নিয়ে নিয়ে যা বসিয়ে নিয়ে যাচ্ছে, বলছে তার পিসির কাছে নিয়ে গিয়ে বিয়ে করবে, বিয়ে করেও ছিল ঠিকই নির্মল কুমারীকে। এবং তখন বঙ্কিমচন্দ্র আবার পাঠকদের উদ্দেশ্যে একটা ধমক দিলেন, বোধ হয় কোর্টশিপটা পাঠক মহাশয়ের বড় ভালো লাগিল, একটিও প্রেম প্রণয়ের কথা নাই, প্রাণাধিক প্রভু কিছুই নাই, ধিক। এই ধিকটা কার উদ্দেশ্যে? পাঠকদের উদ্দেশ্যে। মানে পাঠক তুমি তফাৎ যাও। এই যে তিনি কি বললেন আমি সেটাকে তত গুরুত্ব না হয় নাই বা দিলাম, কিন্তু কথাটা হচ্ছে যে তার যে অ্যাটিটিউডটা, তার যে দৃষ্টিভঙ্গিটা, সেই দৃষ্টিভঙ্গিটা প্রবলভাবে রক্ষণশীল এবং একবাচনিক। তার পৃথিবী হয় কালো, না হলে ভীষণভাবে আলোকিত। জীবন তো এইরকম হয় না, জীবন হয় দুয়ের মিশ্রণ। পুতুল নাচের ইতিকথার শশী কুসুমের সম্পর্ক দেখুন, জীবন তো এইরকমই। সুতরাং দ্বিবাচনিকতার নিরিখে যদি দেখেন, অর্থাৎ বাক্তিনের দেওয়া যে নিরিখ, সেটা যদি আপনি তাতে প্রয়োগ করেন, তাহলে দেখবেন শশীকে আমরা অনেক বেশি আমাদের কাছের মানুষ বুঝে নিতে পারছি। এবং আখ্যান তো সেরকমই হবে যে আখ্যান তো সেরকমই হওয়া উচিত, কারণ আখ্যানের মধ্যে স্বর থাকবে, স্বরান্তর থাকবে। আখ্যানের স্বর স্বরান্তর আসলে জীবনেরই স্বর এবং স্বরান্ত। ওই যে আমি লুকায়তের প্রত্যাঘাত বললাম, এটাকেই বাকটিন ওই রাভেলি এন্ড হিজ ওয়ার্ল্ড বইতে কার্নিভাল তত্ত্ব হিসেবে আমাদের কাছে উপস্থাপিত করেছেন। কার্নিভাল কথাটা মধ্যযুগে সার্কাস বলতে বোঝানো হতো, আমোদ প্রমোদ ইত্যাদি, কিন্তু বাকটিন সেটাকে একটু অন্যভাবে কাজে লাগান, বলে আমোদ প্রমোদটা এটা বাইরের আবরণ। আসল কথা হচ্ছে যা উপরে ছিল সেটা নিচে চলে আসছে, যা নিচে ছিল তা উপরের যারা অধিষ্ঠিত ছিল তাদের সেখান থেকে সরিয়ে দিচ্ছে। যেটা ঘটলো ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়ের গঙ্গাবতীতে, এবং সেটা অবশ্যই ঘটলো কমল কুমার মজুমদারের অন্তর্জলি, নয় কি? এইবার দেখুন, আপনার পরিচিত, আপনাদের সবার পরিচিত প্রিয় যত আখ্যান আছে, তাদের যদি দিকে বিচার করে দেখেন, তাহলে দেখবেন এতদিন যা নজরে পড়েনি, এবার আপনার কাছে সেটা নজরে আসছে। তো আমরা আবার বাকতিনের জীবনে ফিরে যাই। তো বাকতিন যখন 1937-38 সালে, মানে বিশ্বযুদ্ধ শুরু হওয়ার আগের বছর, তিনি সেটা পাঠিয়ে দিলেন মস্কোতে বিশ্ববিদ্যালয়ে, গোর্কি ইনস্টিটিউটটা আছে সেইখানে পাঠিয়ে দিলেন। কেন? কারণ এটা পিএইচডি ডিগ্রি হিসেবে উপস্থাপিত করার জন্য। সেটা তারপরে আপনারা জানেন 1939 সালে যুদ্ধ লেগে গেল। তারপরে গেল এইভাবে আরো বেশ কয়েক বছর। তারপরে কিন্তু তাকে মিখাইলোভিচ বাখতিনকে পিএইচডি দেওয়া হলো না, তাদের ভাষায় তার চেয়ে লোয়ার ডিগ্রি, যেটা ক্যান্ডিডেট ডিগ্রি, সেইটা দেওয়া হলো। আমাদের ভাষায় এটা এমফিল টেমফিল জাতীয় কিছু। এটা কেলেঙ্কারি নয় কি? তো সে যাই হোক, ডিগ্রিটা সেখানে গুরুত্বপূর্ণ নয়। বাখতিনের এই রাভেলি এন্ড হিজ ওয়ার্ল্ডটা, বইটা, যেটা ডিজার্টেশন হিসেবে তিনি দিয়েছিলেন, সেইটা ওইখানে যারা, ওইখানে তার কোনো একটা আলমারির কোনো একটা তাকে সেটা ধুলো মলিন হওয়ার জন্য, মাকড়সার জাল বিস্তৃত হওয়ার জন্য সেটা রইল। ইতিমধ্যে
1941 সাল নাগাদ কি ঘটেছিল আপনারা জানেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধ তুমুল আকার ধারণ করেছে। 40 সালে আপনার ওই বলদৃপ্ত হিটলার আক্রমণ করেছে রাশিয়াকে, স্টেলিনের সঙ্গে তার চুক্তিকে লঙ্ঘন করে। তার মানে গোটা দেশ জুড়ে একটা সাংঘাতিক অবস্থা। না হলে 1937 সাল নাগাদ আবার একটা বুদ্ধিজীবীদের উপর খাড়া নেমে এসেছিল, এবং বুদ্ধিজীবী এইসব ঝামেলা থেকে সরে যাওয়ার জন্য, মানে নিজেকে বাঁচানোর জন্য এলেনা তাকে নিয়ে চলে গেলেন আবার সারানস্কে। এবার কখনো সারানস্ক, কখনো ভিটেপস্ক, এবং কখনো আবার ফিরে আসেন ওই কুস্তানাই শহরে। কুস্তানাইতেও থাকা হলো না, কারণ সেইখানেও কৃষক বিদ্রোহের একটা অবস্থা তৈরি হয়েছিল। তারপরে তিনি মস্কোর কাছে একটা জায়গায় তিনি চলে এলেন, সেইখানে মস্কোর দক্ষিণে একটা জায়গায় চলে এলেন। ইতিমধ্যে আরো অদ্ভুত সবকিছু ঘটনা ঘটলো। এটা ঘটবার ছিল। একজন তিনজন তরুণ, একজনের উপাধি হচ্ছে কোজিনভ, আরেকজন হচ্ছেন কাজায়েভ, আরেকজন হচ্ছেন তার নামটা মনে পড়ছে না। এই তিনজন তারা তখন ওইখানে গবেষণা করতে গেছেন। তো খুঁজতে খুঁজতে তারা, যারা হয় বই পড়া মানুষ, তারা খুঁজতে খুঁজতে দেখেন আরে মিখাইল বাখতিনের নামে কার একজনের বই দেখা যাচ্ছে। এরকমটা ডস্টয়েভস্কি এন্ড হিজ পয়েটিক্স বলে তিনি 1928 সালে, ওই তার পা কাটার আগে, যে একটা বই তৈরি হয়েছিল, লেখা বেরিয়েছিল, সে বই পড়ে তারা মুগ্ধ হয়ে গেলেন। যেখানে তিনি বাখতিন টলস্টয়ের মতন একজন এত বড় স্রষ্টা, আমাদের যেমন বঙ্কিমচন্দ্র, তাকে কিন্তু ডায়ালজিক্যাল অথর বলতে পারলেন না, দ্বিরালাপিক বা দ্বিবাচনিক লেখক বলতে পারলেন না। সেই শিরোপাটা তিনি দিলেন ফিওডর ডস্টয়েভস্কিকে, ক্রাইম এন্ড পানিশমেন্টের লেখক, আপনারা সবাই জানেন, ইডিয়টের লেখক। তো সেই মানুষটিকে তো তারা পরে বিস্ময়ে আনন্দে স্তম্ভিত হয়ে গেলেন। কে এই, তারপর একটু খবর নিয়ে তিনি দেখলেন, কারণ নানা জায়গায় গেছেন রাশিয়াতে। তখন অবশ্য দ্বিতীয় বিশ্বযুদ্ধ 1945 সালে শেষ হয়ে গেছে। তারপরের কথাটা আপনাদের বলছি, 1947 কি 48 সেই সময়টা। তারপরে দেখলেন আরে একে, তারপরে আবার খুঁজতে খুঁজতে বেরোলো একটা ডিজার্টেশন, একটা অভিসন্দর্ভ, রাভেলেই এন্ড হিজ ওয়ার্ল্ড। এবং এটা পড়ে তো তারা চমৎকৃত, তারা খুঁজতে বার করলো, যেটা কেবল তারাই পারে। আমাদের এইখানে এদেশে জানি না একটা বই দেখে সেই লেখককে আবিষ্কার করার জন্য এতখানি কষ্ট স্বীকার কেউ করবে কি। খুঁজতে খুঁজতে তারা গেলেন সেন্ট পিটার্সবুর্গে, অর্থাৎ তখন তো সেটা লেনিনগ্রাডে গেলেন। গিয়ে তার সঙ্গের বন্ধু বান্ধব তো কেউ নেই, যিনি ছিলেন তিনি খুব একটা কিছু বলতে পারলেন না, কারণ তার সঙ্গেও বাখতিন কাউকে বিশেষ চিঠিপত্র দিতেনও না। কিন্তু তার কাছ থেকে একটা সন্ধান পেলেন যে মিখাইল বাখতিনের দাদা 1918 সালের পরে তিনি কিন্তু রাশিয়া ছেড়ে চলে গিয়েছিলেন, কারণ তিনি যোগ দিয়েছিলেন হোয়াইট গার্ডদের দলে। তার মানে যেটা বলশেভিক পার্টির, কমিউনিস্ট পার্টির উল্টো দিকে। এবং তিনিও খুবই স্কলার ছিলেন, এবং তারপরে রাশিয়া ত্যাগ করে, অনেকেই সেরকম হয়েছিল তখন, তিনি গিয়ে শেষ পর্যন্ত উপস্থিত হলেন ইংল্যান্ডের বার্মিংহামে, এবং সেইখানে লিঙ্গুইস্টিক্স এর প্রফেসর ছিলেন। 1950 সালে তিনি প্রয়াত হন। কিন্তু তার আরেকজন বোন ছিলেন, যে বোন থাকতেন ওই কি বলে, না ভিটেপস্ক না, তিনি থাকতেন ওডেসা শহর, ওই কৃষ্ণ সাগরের তীরে। তো তার কাছে গিয়ে, তখন তিনিও তো অনেক বয়স্ক, অনেক সন্ধান করে পাওয়া গেল যে বাখতিন তাকে লাস্ট একটা চিঠি দিয়েছিলেন, কয়েকবার চিঠি দিয়েছেন, খুব বেশি দেননি। যেটা হচ্ছে, একটা ছিল কুস্তানাই থেকে, এবং আরেকটা, তখন তার সেই চিঠির সূত্র ধরে তারা আবার চলে এলেন একবার ভিটেপস্কে, তারা তিনজন, এবং একজন চলে এলেন কুস্তানাই শহরে। খুঁজতে খুঁজতে তারা পেয়ে গেলেন সন্ধান যে ও মিখাইল, তো তিনি তো অত্যন্ত অসুস্থ, পঙ্গু, এবং তার আরো নানা রোগ ডেভেলপ করেছে। এবং তিনি যে মস্কোর দক্ষিণে একটা ওই জায়গাটার নাম বলে দিলেন। তো সেইখানে গিয়ে তারা দেখা করলেন। প্রথম তো বাখতিন কিছু বলতে, অপরিচিত লোকের সঙ্গে কথা বলেন না। তখন তারা বুঝলেন এভাবে হবে না। তারা এলেনার সঙ্গে দেখা করলেন, দেখা করে তাদের পরিচয় দিয়ে বুঝালেন আর কি, যে তারা কোনো বদ উদ্দেশ্যে আসেননি, তারা বাখতিনের মুগ্ধ পাঠক,
এবং তার লেখালেখি তারা পুনরুদ্ধার করতে চান, প্রকাশ করতে চান। এলেনা বুঝলেন যে না, এদের উপর ভরসা করা যায়। এবং তো কিন্তু তখন বাকতিনের চিকিৎসার দরকার, তখন তারা ফিরে এলেন। ইতিমধ্যে আরো কয়েক বছর চলে গেছে, এটা 1953 সাল। সেই 1953 সালে তারা ফিরে এসে তাদের বন্ধুদের মধ্যে একজন ছিলেন, আপনারা তো অনেকেই জানেন, মনে আছে কি কয়েক বছরের জন্য সোভিয়েত রাষ্ট্রপ্রধান হয়েছিলেন অ্যান্ড্রেই আন্দ্রপভ। সেই সময় তিনি কেজিবি, অর্থাৎ আমাদের যেমন ওই সিবিআই টিবিআই এর যে ওই কেপিবির তিনি চিফ, ওই কেজিবির তিনি চিফ, তার মেয়ে সঙ্গে তাদের একজনের বন্ধুত্ব ছিল। এবং তারা গিয়ে তাকে ধরলেন, যে বললেন যে এইরকম স্কলার পাওয়া যাবে না, এবং ভীষণ অসুস্থ, তাকে মস্কোয় চিকিৎসা না করলে উনি বাঁচবেন না। তারপরে যাই হোক, এটা কাজ হলো। এবং ক্রেমলিন নাম আপনারা জানেন, সেই ক্রেমলিনের একটা জায়গায় শীর্ষস্থানীয় পার্টি ব্যক্তিত্ব ছাড়া কারুর কেউ সেখানে প্রবেশাধিকার পায় না। তারা সেখানে বাকতিনের এবং তার স্ত্রীও ওলেনাও ইতিমধ্যে কিছু সমস্যা হয়েছিল, দুজনের চিকিৎসার ব্যবস্থা করলেন। এই ইতিমধ্যে 1954 সালও শেষ হয়ে গেছে। এবং তখন তারা খুঁজতে আরম্ভ করেছেন যে, এবং এলেনা ততদিনে তাদের ব্যবহারে মুগ্ধ হয়ে তিনি তার সংরক্ষণে যে বাকতিনের যত পাণ্ডুলিপি ছিল সব দিয়েছেন, এবং এইগুলো বাছাই করা তার কাজ শুরু করলেন। কিন্তু পাবেন কোথায়? সোভিয়েত রাশিয়ায় তখন ক্রুশ্চেভের জমানা এসে গেছে 1956 সাল থেকে। কিন্তু সেই সময়ে অনেক সহনীয় হয়েছে বটে, কিন্তু সহনীয় হলেও চট করে তো প্রকাশক পাওয়া মুশকিল। তো সেই জন্যে তারা নিজেদের উদ্যোগে তারা ছাপতে শুরু করলেন। আবার ডস্টয়েভস্কি এন্ড হিজ পয়েটিক্স বেরোলো, এবং তাদের মধ্যে একজন লোকে সোনা ইত্যাদি স্মাগল করে, তাই না? তো তার বই, তার পাণ্ডুলিপি স্মাগল করে আমেরিকায় পৌঁছে দেওয়া হলো 1963 সালে। ডস্টয়েভস্কি এন্ড হিজ পয়েটিক্স বই আমেরিকা থেকে বেরোনোর পরে ইংরেজি জানা, এবং ততদিন এরা ইংরেজিতে অনুবাদ করে প্রকাশ করলেন 1963 সালে। তারপর থেকে মিখাইল বাখতিন নামে এক আশ্চর্য আবিষ্কারের মুখোমুখি হলো সাহিত্য বিশ্ব। আমি অতিশয় সংক্ষেপে, প্রায় দ্রুত গতিতে ধাবিত হয়ে আপনাদের তাদের কথা শোনালাম, কারণ এই আশ্চর্য মানুষটি যত পড়বেন তত বিস্ময়ে হতবাক হয়ে যাবেন, আর তখনই বুঝবেন যে সবকিছুরই শেষ আছে, জীবনের কোনো শেষ নেই। আর এই জীবন সন্ধানের তাত্ত্বিকই হচ্ছেন মিখাইলোভিচ বাখতিন। তো এই মিখাইল বাখতিন তখন তারা তো বেশি দিন, 4 মাস বা এরকম তাদের চিকিৎসা হলো, কিন্তু যা কড়াকড়ি, মস্কোতে কিন্তু থাকা বড় মুশকিল। কোথায় থাকবেন তারা? এইবার তারা সেই চেষ্টা শুরু করলেন, কিন্তু সেই চেষ্টা ফল পেতে 3 বছর লেগে গেল, অর্থাৎ 1960 সাল নাগাদ। তারপর মস্কোয় উপকণ্ঠে, তাও মস্কো নগরে নয়, উপকণ্ঠে তাদের জন্য একটা ফ্ল্যাট বাড়ি তারা ঠিক করে দিলেন এলেনার জন্য। ততদিনে বাকতিনের হৃদরোগেরও সমস্যা, হৃদরোগ না, ফুসফুসের সংক্রমণ ঘটে গেছে। এছাড়া তার পায়ের সমস্যা, অস্থিপীড়া আরো বেড়েছে ইত্যাদি। আর কিন্তু তা সত্ত্বেও বাকতিনের জীবনের প্রকৃত স্বর্ণযুগেরও সূচনা কিন্তু তখনই ঘটল। এবং ওই কোজিনভ শেষ পর্যন্ত বাকতিনের ডান হাত হয়ে উঠেছিলেন, অত্যন্ত প্রিয় শিষ্য হয়ে উঠেছিলেন তার। এবং তারা তিনজনে মিলে তারা সম্পাদক মন্ডলী করেছিলেন, এবং একে একে বাকতিনের বইগুলো বের হতে লাগলো। তখন ওই খুঁজে খুঁজে যেগুলো নাম আমি আপনাদের একটু আগে বলেছি সেগুলো বেরোলো। আমি যে বইটা তার সবচেয়ে পড়েছি, অথচ লেখা হয়েছিল সেই প্রবন্ধটা, প্রাথমিক প্রবন্ধটা আর্ট এন্ড আনসারেবিলিটি নামে, শিল্প এবং প্রত্যুত্তর যোগ্যতা। এটা 1990 সালে আমেরিকা থেকে বেরিয়েছিল। এটা শুধু প্রবন্ধ নয়, মধ্যে আরো কিছু জিনিস, এটা ওই কোজিনভদের কাছে আমাদের ঋণ, পৃথিবীর সাহিত্যের ঋণ কোনোদিন শেষ হবে না। তো সেটা বেরোলো, এবং এটা পড়ে আমারও চোখ খুলে গেল বলতে পারেন। এই আনসারেবিলিটি কথাটা কি? প্রত্যুত্তর যোগ্যতা। মানে আমরা যখন পাঠক হিসেবে কোনো বয়ানের মুখোমুখি হই, কোনো পাঠকৃতি বা টেক্সটের মুখোমুখি হই, তখন
এটা নিরুচ্চার ভাবে আমাদের সামনে জীবন সম্পর্কে, জগৎ সম্পর্কে, অস্তিত্ব সম্পর্কে এটা বলতেই হবে। এবং অস্তিত্ব মানেই সত্তা, সেলফ। যে সেলফ সম্পর্কে তার যৌবনে বাক্তিন বলেছিলেন, সেলফ ইজ নেভার এ সেলফ সাফিসিয়েন্ট কনস্ট্রাক্ট। অর্থাৎ কিনা সত্তা, অস্তিত্ব কখনোই স্বয়ং সম্পূর্ণ কোনো নির্মিতি নয়। একটু আগে যে বলেছি, চেতনা মানে অপরতার প্রত্যয়। আপনার চারদিকে যারা আছেন, আপনার পরিবারে, বৃহত্তর সমাজের যে পরিবার, সেখানে দেশ, কাল, সংস্কৃতি, এই সবগুলো হচ্ছে আপনার অপর সত্তা। আর এই সত্তার সঙ্গে অপর সত্তার, সেলফের সঙ্গে আদারের সব সময় একটা ডায়লগ চলছে, একটা দ্বিরালাপ চলছে। ওই দ্বিরালাপের মন্থনটাই হচ্ছে গিয়ে বয়ান, এটাই হচ্ছে গিয়ে পাঠক। যে রচনায় আমরা ওই মন্থনটা দেখতে পাই, ওই দ্বিরালাপের দ্বিবাচনিকতার মন্থনটা দেখতে পাই, সেটাই শ্রেষ্ঠ আখ্যান বলে আমরা মনে করতে পারি। তাহলে এটা এমন একটা মানদণ্ড আমাদের পৃথিবীকে তিনি উপহার দিয়ে গেলেন, যা ন ভূত ন ভবিষ্যৎ, যা আগেও ছিল না, আর পরেও আর কোনোদিন এরকম ভাবে এত তাৎপর্যবহ কিছু হবে বলে আমাদের মনে হয় না। তো বাক্তিনের ওইভাবে শেষ জীবনটা ওইভাবে মস্কোতেই কেটেছিল। 1971 সালে বললামই আগে, হেলেনা আচমকা প্রয়াত হলেন 1973 সালের 7 মার্চ। মহামতি বাক্তিনেরও শেষ নিঃশ্বাস পড়লো, সেটাও আমি আপনাদের আগে বলেছি। এই যে বইগুলো একে একে তিনি লিখলেন এবং আমরা ইংরেজি অনুবাদে পেলাম, বেশিরভাগই প্রথম দিকে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে, তারপরে বেরিয়েছে ইংল্যান্ড থেকেও। কিন্তু এই সবগুলোর জন্য আমাদের ঋণ অফুরান এই কোজিনাব এবং তার অন্য দুই বন্ধুদের কাছে। আর ভুললে চলবে না তার জীবন সঙ্গিনী, তার দ্বিরালাপিক সত্তার যে অপর এলেনা, তার কাছেও আমাদের ঋণ কখনো শেষ হবে না। তো এই যে বাক্তিন, যিনি আমাদের অস্তিত্ব সম্পর্কে, আমাদের সত্তার প্রত্যয় সম্পর্কে আমাদের নতুন নতুন ধারণা দিলেন, তিনি আরেকটা কথা বলেছেন যেটা না বললেই না, যে কোনো বই লেখা মানে কি, ইংরেজি করে বলি অথরিং। তার একটা বই আছে, ছোট বই, বেশি বড় না, সেটা হচ্ছে দ্য হিরো অ্যাজ অথর। হিরো অ্যাজ অথর মানে কি, যে কোনো একটা বয়ানের যে কেন্দ্রীয় কুশীলব, সে যদি কোনো সময়ে লেখকের ভূমিকায় অবলম্বিত, মানে আমরা যেটাকে বলি উত্তম পুরুষ বাচন, এরকম আমরা জানি, আমরা জাগরী উপন্যাস পড়েছি, চারজন বলছি, বিলু, নীলু, বাবা, মা, কিন্তু এদের মধ্য দিয়ে লেখকের নিজেরই সম্প্রসারণ ঘটছে বটে, কিন্তু তবু কোথাও যেন এটা মনে হচ্ছে যে এরাই জীবন সন্ধানের প্রকৃত কুশীলব। শুধু তো জাগরীর মতো হয় না, উত্তম পুরুষ বচনে আমরা আরো অনেক পড়েছি, সব তো সার্থক হয় না, ব্যর্থ হয় অনেক। কিন্তু এই নিরিখটা কোনটা, ওই একটাই, দ্বিরালাপ আছে কিনা, বারবার সেটা সম্প্রসারিত হচ্ছে কিনা, সংঘর্ষের মধ্য দিয়ে তাৎপর্য অর্জিত হচ্ছে কিনা, এইগুলোই হচ্ছে গিয়ে বুঝবার কথা। তো তার আরেকটা ছোট বই আছে, সেটা ছোট বই, খুব বড় না, সেটা হচ্ছে দি প্রজেক্টস অফ ডিড, DEED, মানে আমরা যে কাজ করি, নানা রকম কাজ হতে পারে, লেখাও একটা কাজ বটে, এর বাইরেও আমরা সামাজিক কাজ করি, সাংস্কৃতিক কাজ করি, কত কিছু করি। এবং এই যে কাজের মধ্য দিয়ে, এই যে কৃতি, এই কৃতির মধ্য দিয়ে একটা গদ্য শৈলী কিন্তু খুব সূক্ষ্মভাবে তৈরি হয়ে যাচ্ছে। কতটা কি খুব দুরূহ মনে হচ্ছে? দুরূহ নয়। আপনার পড়া কয়েকটি বই একটু মনে মনে ভাবুন, তাহলে এর
তাৎপর্যটা হয়তো খুব ভালোভাবে বুঝে নিতে পারবেন। যে দৃষ্টিতে লেখক হয়তো যিনি লিখছেন, আখ্যানকার, কথাকার, তিনি একটা আড়াল রাখছেন আপনাদের কাছে, কিন্তু কার্যত তিনি জীবন এবং জগতের সঙ্গে তার নিরন্তর দ্বিবাচনিকতার মন্থনে তিনি আসলে জীবনের কৃতি কি, কি করণীয় এবং কি করণীয় নয়, শুধু যে করণীয় তা বুঝলে তো চলবে না, কি করণীয় নয় তাও তো বুঝতে হয়। তা না হলে তো জীবন তো অনেক প্রতারক ফাঁদও তো তৈরি করে রাখে। তো সেই প্রতারক ফাঁদকে এড়িয়ে যেতে গেলে আমার তো বুঝতেই হবে যে কোনটা ডিড, কোনটা সত্যিকারের কাজ, অ্যাক্ট, এবং কোনটা নয়। আর যত আমি ওই অ্যাক্টটাকে, ওই ক্রিয়াত্মক যে বিষয়গুলোকে আমি যত ভালো বুঝতে পারবো, যেটা আমাকে ক্রিয়ায় প্রণোদিত করবে, সেটাই আমার গদ্য শৈলীরও ধরনটাকে নিয়ন্ত্রণ। ধরুন তা যদি না হতো, তাহলে মনে করুন আমার মনে যেমন পর আসছে সেরকম আমি আপনাদের কাছে তুলে দিচ্ছি। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কবি আমি জানি, যেটার মধ্যে হয়তো যে বাকতিনের ভাষায় অস্তিত্বের অনেক লুপ হোল, আমার শব্দ না, বাকতিনের শব্দ, লুপ হোল আছে, অনেক রন্ধ্রপথ আছে, অনেক শিথিলতা আছে, কিন্তু সেই শিথিলতার মধ্যেও কিন্তু অনেক সময় অনেক অনেক জীবন সংক্রান্ত অনেক ব্যাপার বেরিয়ে আসে। কিন্তু দেখতে হবে যে তার কেন্দ্রীয় সত্তার যে কেন্দ্রীয় যে উপাদান, সেটা কোনো করণীয় কি এই জীবন সম্পর্কে মনে পড়ে যাবে না অনেকটা অন্য কারণে। বঙ্কিমচন্দ্রকে এই জীবন লইয়া কি করিব, এই জীবন লইয়া কি করিতে হয়। তো ধরুন এটা চমৎকার কথা বঙ্কিমচন্দ্রের, যদিও শিল্পে তিনি সেটা ঠিক মতন বোধ হয় উপস্থাপিত করতে পারেননি, বোধ হয়, এটা আপনারা ভেবে দেখুন, বিচার। কিন্তু কথাটা তো মিথ্যে হয়ে যায়নি। তো আমরা যখন আখ্যানে জীবনের তাৎপর্য খুঁজি, তখন আমরা কি দেখি যে কৃতি আমাদের সামনে উন্মোচিত হচ্ছে, কি করণীয় এই বিষয়টা যেমন উন্মোচিত হচ্ছে। যেমন কবির নিতাই কবিয়াল, তার কাছে স্পষ্ট ছিল সে কি করবে না আদৌ, বসনের সঙ্গে সম্পর্কে সেটা সে দেখেছে। ঠাকুরজি যার সঙ্গে একটা মিনিসুতোর বাঁধনে সে বাঁধা হয়ে গিয়েছিল, তা সত্ত্বেও সে জানে তার ভেতরে আছে কবি সত্তা। সেই কবি সত্তাকে, সেই গায়ক সত্তাকে তার কৃতির কেন্দ্রবিন্দুতে সে স্থাপন করেছে। কবির কথা বললাম, এইভাবে আপনাদের প্রিয় পরিচিত যে আখ্যানগুলো, তাদের দিকে একটু তাকান, তাহলে দেখবেন অনেক কিছু। ওই যে আমি বলেছিলাম না, প্রত্যুত্তর যোগ্যতা। আর্ট মানে কি, শিল্পকলা মানে কি, আর্ট এন্ড আনসারেবিলিটি, তার সেই বিখ্যাত বইটা তো বাক্তিনের, যে প্রত্যুত্তর যোগ্যতা অর্জন করা। আমরা তো শুধু পাঠক হলে চলবে না, জীবন আমাদের কাছে নিরন্তর প্রশ্নমালা উত্থাপিত করে চলেছে। আমার খুঁজে দেখতে হবে যে আমি কি তার প্রত্যুত্তর দেওয়ার মতো যোগ্যতা অর্জন করেছি, আমি কি চেষ্টা করেছি কখনো সেই যোগ্যতা অর্জন করবার। এই প্রশ্নটা আমাদের সামনে তুলে ধরে। ঠিক আছে, আমি ব্যক্তিগতভাবে পেরেছি কি পারিনি সেটা স্বতন্ত্র কথা, কিন্তু কথা তো এই যে শিল্প অনবরত মানুষের সম্ভাবনা, মানুষের উৎকর্ষ, মানুষের মানুষ হয়ে ওঠা, নানা বিপত্তি সত্ত্বেও যে তার একটা নানা রকম উচ্চারিত এবং অনুচ্চারিত প্রশ্নমালার জবাব, প্রত্যুত্তর খুঁজে চলে। কি দারুণ কথা নয়? যদি প্রবন্ধটা পড়ে দেখেন কখনো তার আর্ট এন্ড আনসারেবিলিটির, তাহলে অনেক কথার জবাব আপনারা নিজেরাই পেয়ে যাবেন। আসলে এইখানেই তো নন্দন, আখ্যানের নন্দনটা তো ওইখানে। আখ্যানের নন্দন এই জন্যে যতটা শৈল্পিক ততটাই নৈতিক, যতটা নৈতিক ততটাই সামাজিক, যতটা সামাজিক ততটাই ঐতিহাসিক, এবং ওই একই বৃত্তের নানা পরিধির দিক দিয়ে সেই একই
চংক্রমণ, এবং তাই সে নান্দনিক। আর যা নান্দনিক তাই আপনার সত্তার সম্পূর্ণ উদ্বোধন ঘটায়, উন্মোচন ঘটায়। তাই আপনাকে প্রাণিত করে জীবনকে আরো একটু বুঝে নিতে। এই হচ্ছেন গিয়ে বাক্তিন। বাক্তিনের সারা জীবনব্যাপী যে সন্ধান, এই সন্ধানকে যদি আমরা সত্যিই বুঝতে পারি, যদি বুঝবার চেষ্টা করে থাকি, তাহলে আমরা দেখব কেন আমি শুরুতে বলেছিলাম যে তাকে শুধুমাত্র উপন্যাসের তত্ত্ববিদ বলা চলে না। তিনি জীবন সন্ধানের তত্ত্ব, তিনি অস্তিত্বের তাৎপর্য আবিষ্কারক। অস্তিত্বের তাৎপর্য যিনি আবিষ্কার করেন, তার মতো দার্শনিক আর কে আছে? তো সেই জন্যে বাক্তিন, যার 125 বছর জন্মের পূর্তি হবে আগামী 16ই নভেম্বর, তার কাছে আমাদের পাওয়ার কোনো শেষ নেই। এবং আমার এই কথাটা আপনারা বিশ্বাস করতে পারেন, আমি তো বাক্তিনের কাছে কিছুদিন পর পর বা কয়েক মাস পর পরই তো ফিরে আসি। আর যখনই ফিরে আসি, জানেন, আমি তার মধ্যে কিছু না কিছু নতুন একটা পাই। মনে হয় আরে, আগে যখন অতবার পড়েছি এই বিষয়টাকে তো তত ভালোভাবে আমি তার তাৎপর্যটা বিশ্লেষণ করিনি, বিবেচনা করিনি। একজন জীবন সন্ধানের দার্শনিকের কাছে এর থেকে বড় প্রাপ্তি আর কি হতে পারে বলুন? আপাতত এই পর্যন্ত। যদি আপনাদের কিছু জিজ্ঞাসা থাকে, আমার সাধ্যমতো চেষ্টা করব আর আপনাদের সেই সব কথার যদি প্রত্যুত্তর যোগ্যতা থাকে, আমার চেষ্টা করব যে যদি আপনাদের সঙ্গে একটু আলোচনায় মগ্ন হওয়া যায়। তো ধন্যবাদ আরো একবার যারা শুনলেন আমার এই কথাগুলো। অসংখ্য ধন্যবাদ বাপিন বাবু, অসংখ্য ধন্যবাদ স্যারকে, অসাধারণ বক্তব্য রাখলেন স্যার, খুবই ধন্যবাদ। এখন এই সেশনটি ওপেন হচ্ছে কোশ্চেন সেশনের জন্য। যারা প্রশ্ন করতে চান স্যারকে ডাইরেক্ট প্রশ্ন করুন, স্যার আশা করছি যথাযথ উত্তর দেবেন। প্লিজ আপনারা এক এক করে প্রশ্ন করুন স্যারকে, আপনার মাইক্রোফোনটা অন করে স্যারকে প্রশ্ন করুন। আচ্ছা, আমি আমি পঙ্কজ চক্রবর্তী বলছি। হ্যাঁ, স্যারকে ঠিক প্রশ্ন নয়, আসলে স্যারের এ যাবৎ প্রকাশিত প্রায় সব গ্রন্থই আমি কিনেছি, পড়েছি। অনেক কথা মনে পড়ছে তার কথা সূত্রে, অনেক স্মৃতিতে অনেক বাক্য টুকরো টুকরো আসছে, যেগুলো তার সমর্থন আমার তার বইতেই পেয়েছি। আমি একটা কথা শুধু যোগ করে দিয়েছি, আমি থাকি শ্যামনগরে। আমি আজকেই আমার শ্যামনগরের একটা অঞ্চল নাম রাহুতা, এই রাহুতায় আমি তৈলকনাথ মুখোপাধ্যায় থাকতেন। এই তৈলকনাথ মুখোপাধ্যায়ের বাড়ির সামনে থেকেই আজকে এলাম, তা ওনার বাড়িটা দেখছিলাম। তা আজ উনি কঙ্কাবতীর কথা বললেন, আর আমি কঙ্কাবতীর দেশে বসে সেই পাঠ নিচ্ছে। এটা একটা আশ্চর্য সমপতন। বেশ, আর কেউ কিছু জিজ্ঞেস করবেন? আপনারা বাক্তিনের বইগুলো মানে পাওয়া যায় আর কি, ইংরেজিতে লেখা, কিন্তু ধীরে সুস্থে পড়লে দেখবেন যে আপনাকে কি দারুণ ভাবে আকর্ষণ করে চলছে। তখন এটা মৌতাতের মতো হয়ে যাবে, আপনি বাক্তিনকে ছাড়তেই পারবেন না। স্যার প্রশ্ন নয়, জন্য আপনার সঙ্গে সংলগ্ন হয়ে যাবে। স্যার প্রশ্ন নয়, উপলব্ধির কথা বলছি, বোধিসত্ত্ব বলছি। স্যার আপনার বাক্তিন তত্ত্ব প্রয়োগে কঙ্কাবতীর আলোচনাটা রয়েছে,
এছাড়াও রিলোকেটিং বাকতিন বলে আরেকটা বই আছে ইংরেজিতে, হ্যাঁ, সেটাতেও আমি অনেক আলোচনা করেছেন, এবং মুশায়রা থেকে তো বাকতিন নামে একটা বই আছে। আর টঙ্কাবতী উপন্যাস প্রসঙ্গে স্বয়ং রবীন্দ্রনাথই ধরতে পারেননি, রবীন্দ্রনাথই কঙ্কাবতীর গুরুত্ব অনুধাবন করতে পারেননি, অনেক রকমের কথাবার্তা বলেছিলেন যেগুলো নেতিবাচক কথাবার্তা। সেই আমাদের মানে বাংলা সাহিত্যের সবচেয়ে বড় প্রতিষ্ঠান রবীন্দ্রনাথ, তিনিই ধরতে পারেননি একটা উপন্যাস সম্পর্কে, এটা এ ব্যাপারে আর কি বলা যেতে পারে, সেই আর কি। আসলে কি জানো তো বুদ্ধিসত্ত্ব, রবীন্দ্রনাথ অসামান্য, তিনি সবার চিরপ্রণম্য অগ্নি, তিনি শক্তি চট্টোপাধ্যায়ের বইয়ের নামটাকে ধার করে বলছি, কিন্তু তা সত্ত্বেও যে তার প্রতিভার ওই তার নিজেরই কথায় আছে না, হয় নাই সে সর্বত্র গামী, সেইটাই হচ্ছে কথা। এবং এতে বোঝা গেল যে ভাগ্যিস সেটা বোঝা গেল, তিনি তো মহামানব নন, তিনি মানুষই, আমাদের থেকে একটু বড় মাপের মানুষ, কিন্তু মানুষ। ঠিক ঠিক একদম। হ্যাঁ স্যার, বোধিসত্ত্ববাবু বললেন রবীন্দ্রনাথ আরেকজনের ক্ষেত্রে বোধহয় বিচার একটু ভুল করে ফেলেছেন, জীবনানন্দ, এটা আমার মনে হয়। হ্যাঁ, জীবনানন্দের সঙ্গে ওনার চিঠিপত্রগুলো পড়লেই বোঝা যায় যে ঝরা পালকটা উনি বুঝতে পারেননি। ঝরা পালকের ক্ষেত্রে ওই যে ব্যাপারটা রয়েছে, রবীন্দ্রনাথ ধরতে পারেননি ঝরা পালকের গুরুত্বটা। প্রথম কাব্যগ্রন্থ জীবনানন্দের, জীবনানন্দ যখন পাঠিয়েছিলেন রবীন্দ্রনাথের কাছে মতামত চাইবার জন্য। হ্যাঁ হ্যাঁ, সেরকম হয়। সে তো রবীন্দ্রনাথ কল্লোলের সাহিত্যিকদেরও বুঝতে পারেন, অন্তত জগদীশ গুপ্তকে বুঝতে পারেন। হ্যাঁ, ওই তো মানে যথাস্থিতবাদী সাহিত্যিক যারা, তাদেরকে বুঝতে পারেননি একেবারেই। এটা ঘটনা। তবে তার কাছে এত পেয়েছি না আমরা যে আমাদের এই ছোটখাটো দিকগুলোকে ভুলে গেছি। একদম একদম ঠিক ঠিক। আর পঙ্কজ বাবু কিছু কিছু বলছিলেন স্যারের বইয়ের বৈচিত্র্য। আর একটা কথা বলি, কবিতীর্থ থেকে স্যারের বাংলাদেশের ছোট গল্পের উপর একটা বই বেরিয়েছে, কবিতীর্থ থেকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা দেখলাম, বাংলাদেশের কবিতা, ছোট গল্প না বা কবিতা নিয়ে। হ্যাঁ, বাংলাদেশের আখ্যান নিয়ে আমার একটা বই আছে, সেটা বঙ্গীয় সাহিত্য সংসদ থেকে বেরিয়েছে। আচ্ছা 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 আচ্ছা, কি নাম বইটা? কথা পরিসর বাংলাদেশ, এই নাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, কথা পরিসর বাংলাদেশ এই নামে আছে, বঙ্গীয় সাহিত্য সংসদ থেকে বেরিয়েছে। তো যাই হোক, আমি আমার কথা বলে যাচ্ছি, আমার কথাটাই গুরুত্বপূর্ণ নয়, বাক্তিনী শরণ্য আমাদের। আমরা সবাই মিলে নতুন করে আবিষ্কার করি না হয়। আর বাক্তিনকে বাঙালি পাঠকের সঙ্গে পরিচয় তো আপনিই করিয়েছেন, আপনার জন্যই হয়েছে। তা জানি না, সেটা তোমরা বলবে। আমার মানে শুধু বাক্তিন নয়, মানে টেরি গোস্বামীর কথা আর কেউ বলেছেন কিনা? স্যারের তত্ত্বগুরু গ্রন্থমালা সিরিজ আপনি বলুন, 5টা বই বলুন। এই অতিমারির আগে আমার 6 নম্বর বইটাও বেরিয়েছে, ওই যে তাৎপর্য বলছিলাম না, বলে ইংরেজিতে, তাৎপর্য তত্ত্ব আমি নাম দিয়েছি। যিনি 102 বছর বেঁচে ছিলেন, জার্মান দার্শনিক হ্যান্স গিয়র্গ গাদামার, তাকে নিয়ে কিন্তু এটা অতিমারিতে বোধহয় চ্যাপ্টার হয়ে গেছে। তো ওইটা 6 নম্বর বই আমার ওই তত্ত্বগুরু গ্রন্থমালায়। তুমি দেখে নিও। পঙ্কজ দেখতে পারবে। হ্যাঁ, নিশ্চয়ই দেখবো। ভালো লাগলো তোমাদের সঙ্গে কথা বলে স্যার। এইটুকু জানতো স্যার, আমি স্যার প্রণাম নেবেন স্যার। হ্যাঁ ভাই, ভালো থেকো। জয়ন্ত স্যার, শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে বাপিন, বলো। হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ হ্যাঁ, আমি শুনছি বলো। স্যার, আমি বাপিন মল্লিক, আমি এই কলেজেরই ইংরেজি বিভাগে ইংরেজি সাহিত্য পড়াই। আমি খবর পেয়ে গেছি, ইংরেজির মানুষ। হ্যাঁ, ঠিক আছে। আমি প্রথম দিন থেকেই দীপেশ স্যার যেদিন থেকে বলছিলেন যে এই বাক্তিন সম্পর্কে আলোচনা হবে, আমাদের এই সিরিজটা শুরু হয়েছিল স্টুয়ার্ট হল দিয়ে, আজকে বাক্তিন।
আমি খুব মানে এমনি নেচে ওঠার মতন যে বাকতিন নিয়ে হবে আলোচনা, মানে বাকতিন নিয়ে হয়তো ছোটোখাটো আলোচনা হয়েছে কিন্তু সেভাবে বাকতিন পার্টিকুলারলি ফোকাস হবে, আমি খুব আনন্দিত হয়েছিলাম। এবং আজকে আপনার লেকচার শুনছিলাম বসে বসে, এবং আমি কলেজেই আছি এই মুহূর্তে একটা অন্য কাজের ইয়েতে। যাই হোক, নেটওয়ার্কে একটু সমস্যা হচ্ছিল, তবুও কাটিয়ে উঠেছি কোনো রকম ভাবে এদিকে ওদিকে করে। আর স্যার কি আপনার বলবো। কথা থেকে যেগুলো উঠে আসছিল, আমরা পলিফনি সম্পর্কে আরো ভালো জানলাম, এট্রোগ্লোসিয়া সম্পর্কে জানলাম, ডায়ালজিক ইমাজিনেশন, কার্নিভালাইজেশন, সমস্ত বিষয়গুলো উঠে আসলো আপনার আলোচনা দিয়ে এবং খুব সুন্দরভাবে উঠে এসেছে। আপনার বইগুলো আমার এখনো পর্যন্ত মানে পড়া হয়নি, স্যার বলছিলেন। অবশ্যই আমি এরপরে আমার স্যারের কাছ থেকে হয়তো আমি কালেক্ট করব, বা আমি নিজে গিয়েও কালেক্ট করবো এই বইগুলো। আমি একটা বিষয় জাস্ট জানতে চাইছিলাম, প্রশ্ন ঠিক নয় যদি। হ্যাঁ নিশ্চয়। হ্যাঁ, যে স্যার এই যে যে কনসেপ্ট, বাকতিনিয়ান যে কনসেপ্ট, মানে এই যে অথরিটি, এই যে সেন্ট্রালাইজেশন, যেখানে আমরা যদি এখানে দেখি স্ট্রাকচারালিজমের যে জায়গা আছে, যেখানে ডুয়ালিজম কথা আসছিল, যে ডুয়ালিজমে যে একটা সেন্ট্রাল থাকে সেটা একটা মার্জিন, এবং সেই মার্জিন সেন্টারের একটা কারিং বা কোনো একটা আসছে এই জায়গাগুলো এই আলোচনার মধ্যে দিয়ে, যেখান থেকে হয়তো মনোলজি বা তার শোনা যাচ্ছে এবারে? স্যার আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ পিন ভালো দেখতে আছে, শোনা যাচ্ছে না, শোনা যাচ্ছে না, শোনা যাচ্ছে, কথা শোনা যাচ্ছে না পিন? না, শুনতে পাচ্ছ না? একটু সমস্যা হয়েছে মনে হয়, কিচ্ছু শোনা যাচ্ছে না। বাপিনে একটা শুনতে পাচ্ছি, কিন্তু পরের কথাগুলো ব্লার্ড হয়ে গেছে, শুনতে পাই না। আমি যে উত্তর দিয়ে বলে আমি শুনতে পাই। হ্যালো, হ্যাঁ বাপিন, মাঝে মাঝে শোনা যাচ্ছে, মাঝে মাঝে কেটে যাচ্ছে, একটু যদি আবার বলো, রিপিট করো কোশ্চেনটা স্যারকে, খুব ভালো হয়। হ্যাঁ স্যার, এবার শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ বলো আরেকবার। হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে আমার কথা? এবার শুনছি। হ্যাঁ হ্যাঁ স্যার, আপনার যে আলোচনা থেকে যে বিষয়গুলো উঠে আসছিল, মানে বিশেষ করে থিওরি, হ্যাঁ হ্যাঁ শুনছি, বলো। এবং সুন্দরভাবে আপনি যে সাহিত্যে সেগুলো প্রয়োগগুলো আমরা জানতে পারলাম অনেক অনেক জায়গাগুলো। আমার যে জানার বিষয়টা ছিল আপনার কাছে, সে প্রশ্ন নয়, কারণ আপনার এই আলোচনার পরে আমাদের প্রশ্ন থাকেই না, বা আপনার সামনে প্রশ্ন করা, জাস্ট একটু কৌতূহল হচ্ছে, না বলো বলো বলো। কৌতূহল হচ্ছে যে এই যে বাকতিন সম্পর্কে জানতে গিয়ে পলিফনি বা হেটেরোগ্লোসিয়া বা কার্নিভ্যালাস বা যে কনসেপ্টগুলো আছে, সেই কনসেপ্টগুলো, হ্যাঁ বৈশ্বরিকতা, হ্যাঁ, এই যে পলিফনির যে জায়গাগুলো, সেগুলো আমরা পরবর্তী সময় বা এখন যে ট্রেন্ডে দেখছি যে পোস্ট হিউম্যানিজম বা পোস্ট স্ট্রাকচারালিস্ট যে জায়গাগুলো আছে, সেই পোস্ট হিউম্যানিজমে বলা হচ্ছে, বা পোস্ট হিউম্যানিজমের যে জায়গা, সেখানে হিউম্যানিটির যে ডেফিনেশন, সেখানেকে ডিকনস্ট্রাক্ট করে একটা পোস্ট ডুয়ালিজম বা নন সেন্ট্রালিটি, এই যে জায়গাটা বা কার্টিয়ান যে কনসেপ্টগুলো, সেগুলো কি আমরা কোনোভাবে বাকতিনিয়ান পলিফনি বা ডায়ালজিক ইমাজিনেশন বা হেটেরোগ্লোসিয়া, এগুলোর সঙ্গে কি কোনোভাবে আমরা কানেক্ট করতে পারি? এই বিষয়টা একটু না পারি না, আমি যতটুকু বুঝলাম এটা পারি না, কারণ আমার ব্যক্তিগতভাবে ধরো আমার অবস্থান অনুযায়ী, কারণ আমাদের অবস্থানই তো আমাদের সত্যের নিয়ন্তা। আমরা প্রত্যেকের অবস্থান সামাজিক, সাংস্কৃতিক, মনস্তাত্ত্বিক সবকিছু, এই সবকিছু অবস্থান নিয়ে যে তুমি আমি আমরা যারা যারা আছি সবাই, তো আমাদের এই অবস্থান আমাদের সত্যকে নিয়ন্ত্রণ করে। তো আজকাল হয়েছে কি যে বিশেষ করে পোস্ট মডার্নিজমের যুগে সবকিছুকে পোস্ট করে তোলার, পোস্ট হিউম্যানিজম বিষয়টা নিয়ে যে ব্যাপারটা আছে, সেটা তো আমাদের চেতনা বিশ্বের জন্য একটা আঁধি বলে আমার মনে হয়। আমরা এখনো মানুষের যে সারাৎসার পুরোপুরি নির্ণয় করে উঠতে পারলাম না, আর সেই মানুষকে কার্যত নস্যাৎ করে দিয়ে তার একটা জায়গা
অমিত, ওই ওই নেটওয়ার্কটা এখানে নিয়ে এসো টেনে। ওই দেখো ওখানে দূরে আছে। ওইখানে না, ওইখানেই রাখো, ওইটা টেনে নিয়ে ওইটা শুদ্ধ ওইখানে রাখো। তোমাদের ওখানে হচ্ছে এগুলো শোনা যাচ্ছে? তাহলে শোনা যাচ্ছে, শুনছো কিছু? এই ব্যাপারটা দাও। ইন দ্য নভেল, এই ব্যাপারে যদি হুম আরো একবার হুম। এই ব্যাপারে আর একটু জানতে চাইছিলাম আপনার কাছ থেকে। আপনি বলেছেন, আলোচনার মধ্যে বলেছেন। না, এটা একদমই কম বলেছি। এটা বলতে গেলে আরেকদিন অনেক কিছু বলতে হবে, কারণ ডিসকোর্স কথাটার এই প্রতিবেদন তত্ত্ব এটা এটা নানা দিক আছে। আর যেহেতু ডায়ালজিক্যাল ইমাজিনেশন নামে তার যে বইটা, যেটার নামটা এটা বলাই ভালোই হলো অমল, এই নামটা আমি উচ্চারণ করিনি। তার ডায়ালজিক্যাল ইমাজিনেশনের যে 4টে রচনা আছে, প্রবন্ধ আছে, তার মধ্যে ডিসকোর্স ইন নভেল এবং আরো কিছু আনুষঙ্গিক কথাবার্তা আছে। তো এইগুলো যদি বিবেচনা করি আমরা, তাহলে তোমার প্রশ্ন খুবই সঙ্গত, কিন্তু এটা নিয়ে দীর্ঘ সময় লাগবে। এটা এই মুহূর্তে আমার কণ্ঠস্বরে হয়তো ততটা আর দেবে না আর কি। এটা আরেকদিন তোমার পাওনা রইল, কোনো একটা সুযোগে কিছু একটা সুবিধে করে নিশ্চয়ই এটা নিয়ে কথা বলা যাবে। কারণ উপন্যাসের প্রতিবেদন শুধুমাত্র এই বিষয়ের উপরে, বাক্তিনিয়ান কনসেপ্টটা, বাক্তিনীয় ধারণায় এটা অনেক কথা বলবার আছে। আমি একদিক দিয়ে আচ্ছা গেছি, হ্যাঁ, জীবনকে সামনে রেখে, এবং এইটা যদি করি তাহলে শুধুমাত্র এই বিষয় নিয়ে আমরা কথা বলবো, নিশ্চয়ই কথা বলবো। আজকে একটু হ্যাঁ গলায় স্যার, অসুবিধা। আমি আমি একটু পরে স্যার জেনে নেবো আপনার কাছে। ইউ আর মোস্ট ওয়েলকাম। ধন্যবাদ থ্যাংক স্যার। ইউ আর স্যার। যদি কারো কোনো প্রশ্ন থাকে করতে পারেন। আর কি কারো কোনো প্রশ্ন আছে? প্রশ্ন নয়, একটা খালি কথা, যেটা হচ্ছে ফিডব্যাক লিঙ্কটা একটু দিয়ে দেবেন গুগল মিটে। আচ্ছা আচ্ছা, বাপিন বাবুকে অনুরোধ করছি হ্যাঁ, ফিডব্যাক লিঙ্কটা দিয়ে দেওয়ার জন্য। ফিডব্যাক লিঙ্কটা। হ্যাঁ নিশ্চয়ই। আর যদি কারো কোনো ফিডব্যাক প্রশ্ন থাকে, ফিডব্যাকের জন্য দিয়েছেন চ্যাট বক্সে।
বাপিনবাবু হয়তো ফিডব্যাক দিয়ে দেবেন। আমি আর যদি কারো কোনো প্রশ্ন না থাকে আমি বাপিনবাবুকে অনুরোধ করবো যদি ভোট অফ থ্যাঙ্কস জানিয়ে প্রোগ্রামটাকে আজকের মতো এখানেই সমাপ্ত ঘোষণা করার জন্য। ধন্যবাদ স্যার, ধন্যবাদ। বাপিনবাবু, ওভার টু ইউ। হ্যালো, শোনা যাচ্ছে বাপিনবাবু? হ্যাঁ জয়ন্ত স্যার, শোনা যাচ্ছে আমাকে? হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে, বলুন। ধন্যবাদ। আমরা অনেক জিনিস জানলাম স্যারের কাছ থেকে, এবং আমার মাথার মধ্যে যেটা ঘুরছিল সেটাও অনেকটা ক্লিয়ার হলো। একটা জায়গায় স্যার মানে জাস্ট একটুখানি আর একটা জিনিস জানার ছিল একটুখানি, আমি শুনতে পারিনি সেই মুহূর্তে, আমার নেটওয়ার্কটা আবার ড্রপ করছিল। যে পরবর্তী সময়ে যে এখন ইদানিং যে মানে ওয়েস্টার্ন ইয়েতে যেখানে ফিলোসফিক্যাল যে পোস্ট হিউম্যানিজম, মানে পোস্ট হিউম্যানিজম এবং তারপরে যে ফিলোসফিক্যাল যে পোস্ট হিউম্যানিজমের জায়গাটা, সেখানে আমি এই রোজি ব্রেদতি বা ফ্রান্সিসকো ফেরান্ডো বা এই ধরনের যে স্কলাররা যারা কাজ করছেন এখন এই মুহূর্তে, সেই জায়গাটায় আমি বারবার দেখছিলাম যে এরকম ওই যে রাইজোমের যে কনসেপ্টটা বা যে এই যে নন সেন্ট্রালিটির যে কথাটা আমার মাথায় একবার বারবার আসলো, যে এই যে পলিফোনির যে কথাটা বলছি স্যার, সেটা কি কোনো না কোনোভাবে কি যে সেন্ট্রালিটিকে কোনো না কোনোভাবে কি ডিকনস্ট্রাক্ট করার ব্যাপারটা কি উঠে আসে না? মানে একটু যদি আপনি যদি একটুখানি যদি বলতেন, মানে সেন্ট্রালিটিকে একটু ডিকনস্ট্রাক্ট করে এই ব্লারিং অফ সেন্টার অ্যান্ড মার্জিন সেটা যদি আসে, তাহলে কি ফিলোসফিক্যাল যে পোস্ট হিউম্যানিজম যেখানে বলা হচ্ছে যে যে না সব পিছিয়ে যাচ্ছে, যে ইটারনাল প্লে অফ সিগনিফায়ার অ্যান্ড দ্য সিগনিফাইড, সেটা কি কোনোভাবে কি আসে কি আসে না, সেই ব্যাপারে যদি একটু ছোট করে যদি আলোচনা করতেন। দেখো, এটা একটু ভাবতে হবে, কারণ আমি যখনই তুমি সেন্টারের কথা বলছো, এটা বাকতিনের কথাতেই আছে, বাকতিনের বইতেই আছে যে সেন্টার, তিনি অবশ্য পরিধি বলেননি, সার্কামফারেন্স বলেননি, তিনি বলেছেন সেন্টার অ্যান্ড অল দ্যাট নন সেন্টার। আবার বলছি, সেন্টার অ্যান্ড অল দ্যাট নন সেন্টার, যা কিছু আছে। কথাটার উপস্থাপনাটা ভীষণভাবে লক্ষণীয়, কারণ সূক্ষ্মতা, দার্শনিক আলোচনায় সূক্ষ্মতাটা তো থাকেই। তো ওই সেন্টার অ্যান্ড অল দ্যাট নন সেন্টার, তাদের মধ্যে অনবরত একটা সংঘর্ষ চলছে, একটা আরেকটাকে অধিকার নয়, রিপ্লেস করতে চাইছে, কখনো পারছে কখনো পারছে না। তুমি সেন্ট্রালিটির কথা তুলেছো, সেন্ট্রাল বাকতিন, আমি যতটুকু বাকতিনকে বুঝেছি, তিনি নন সেন্টার যারা পজিশন নিয়ে যারা আছে, তাদের তিনি অস্বীকার করার প্রশ্নই ওঠে না, কারণ তার কাছে কনসাসনেস ইজ আদারনেস। আবার এট দ্য সেম টাইম তিনি এমন কোন সেন্টারের পজিট করতে চান না, এমন কোন সেন্টারকে সামনে নিয়ে আসতে চান না হুইচ ইজ অথরিটেটিভ, কারণ তার যে অথরিয়াল সেলফ সম্পর্কে, লেখক সত্তা সম্পর্কে তার সবচেয়ে বড় আপত্তি যেখানে, যে সে সেটাকে তার উপর ইম্পোজ করে দেয়, অথরিটি একটা নিয়ে আসে, অথর থেকেই তো অথরিটি আসে। তার মানে সেন্টার থাকবে, অথচ সেন্ট্রালিটিটা কোনো ধরনের অথরিটেটিভ কোনো পজিশন নেবে না, এরকম একটা জায়গায় বোধহয় বাকতিন যেতে চান। এবার তোমার যেটা জানবার বিষয়, এখন যেহেতু তুমি পোস্ট হিউম্যানিজম নিয়ে ইত্যাদি নিয়ে কাজ করছো, আমি এগুলো নিয়ে ততটা আমি যাইনি, কারণ এই বিষয় সম্পর্কে হয়তো আমারই ব্যক্তিগতভাবে কোথাও একটা বিরোধ আছে মনের ভেতরে, সেই জন্য হতে পারে। কিন্তু কথা হচ্ছে যে এই বিষয়টা তুমি যেটা বললে, এটার একটা যাকে বলে এটা এক্সামিন করে দেখতে হবে খুব গভীরভাবে, এটা একটু সময়ের দরকার। এটা একটা কথার পিঠে কথা আমি গেঁথে দিতে চাই না, এটা ঠিক হবে। আমি আমার পজিশনটা তোমার কাছে ঠিক করে তোমার কাছে উপস্থাপিত করলাম, তোমাদের সবার কাছে উপস্থাপিত করলাম এইভাবে, সেন্টার থাকবে অথচ সেন্ট্রালিটি থাকবে না। নন সেন্টার্ড পজিশনে যারা আছে তাদের সঙ্গে তার নিরন্তর সংঘর্ষকে মেনে নিয়েও তাদের সঙ্গে যে দ্বিবাচনিকতা, কারণ ডায়ালেকটিক্স তো উনি মানেন না, উনি তো দ্বিবাচনিকতায়, যেটাকে হুইচ আই জাস্ট হ্যাভ টোল্ড ইউ, যে which is according to him is a higher form of dialectics, হি হচ্ছে ডায়ালজিজম। এইরকম অবস্থান যার, এইরকম একটা পরিস্থিতি যিনি রেখেছেন, আমার মনে হয় না যে তিনি পোস্ট হিউম্যানিস্ট কোনো অ্যাপ্রোচেই সায় দিতে পারেন। মানে তিনি তো আর নেই, কিন্তু বাকতিনকে আমরা যারা মাথায় রেখে আমরা যারা এটা যাব, আমাদের কিছু সমস্যার জায়গা বোধহয় তৈরি হবে।
কিন্তু পৃথিবী তো এক জায়গায় আটকে থাকে না, চিন্তা তো বদলায়, চিন্তা তো বিবর্তিত হয়। তো সেটা মাথায় রেখেই বলছি এটাকে একটু এক্সামিন করে দেখতে হবে থরলি। আপাতত এই পর্যন্তই বলতে। ধন্যবাদ স্যার, যতটুকু পেলাম অনেকটা পেলাম, এটা থেকে অনেকটা ভাবনা পরবর্তীতে আমাদের ভাবাবে, এবং আপনার চিন্তা ভাবনা অবশ্যই আগামী দিনে আমরা পাবো। সত্যি যে মানে যে কনসেপ্টটা যে ভবিষ্যৎ বলে কিছু নেই, মানে যা সত্যি সেগুলো ভবিষ্যৎ বলে কিছু হয় না, ভবিষ্যৎকে আবার ডিফাইন করতে গেলে আবার একটা কিছু যেন ওয়েট করে থাকবে। মানে এই যে পিছিয়ে যাওয়াটা, যেটা ওই যে দেরিদিয়ান কনসেপ্টে ভবিষ্যৎটা তো যে অলওয়েজ এভার, সেটা তোমার পজিটেড করার জন্য আছে, অর্থাৎ বাংলা করে বলি, একটু কঠিন বাংলা হবে, সততই নির্মীয়মান, সেই হচ্ছে গিয়ে ভবিষ্যৎ। তার মানে এটা তো অত্যন্ত একটা ফ্লুইড পজিশন হয়ে গেল, সততই নির্মীয়মান। কারণ এটা তো তুমি নিশ্চিত করে বলতে পারো না, কারোর পক্ষে বলা সম্ভব নয়। সুতরাং এটা একটা জায়গা আছে, যারা থিওরি নিয়ে ভাবেন, চিন্তা নিয়ে, তত্ত্ব নিয়ে ভাবেন, তারা হয়তো এটার মধ্যে অনেক কিছু ভাবতে পারেন। কারণ একদিকে যেমন পোস্ট হিউম্যানিজম এসেছে, আমরা তো জিজেকের যুগেও এসে গেছি এখন, জানো তো, সেই অদ্ভুত ধরনের চিন্তা ভাবনা তো তারা আছে। আগামেমননের যুগে আমরা এসে গেছি এখন। ঠিক ঠিক ঠিক। সুতরাং এই আগামেমনন দুঃখিত, আগামেনের সময় আমরা এসে গেছি, এদের নিয়ে তো আলোচনা হয়ই না, কোথাও হয় না। তো আমরা আপাতত মুশকিল হচ্ছে কি, যে যেহেতু আমি বিভিন্ন তত্ত্ববিদকে নিয়ে কিছু কাজ করার চেষ্টা করেছি, আমি দেখেছি যে যখন আমি বাক্তিন করছি তখন আমাকে বাকি পৃথিবী ভুলে যেতে হবে। আপাতত বাক্তিন হচ্ছে আমার দর্পণ। যখন আমি দেরিদা নিয়ে করব, তখন তাকে আমার একমাত্র শরণ্য বলে ভাবতে হবে, এরকম একটা ব্যাপার। তার মানে কি এই বাকি জগৎ সাসপেন্ডেড হয়ে গেল? না, বরং দেরিদার কনসেপ্ট ব্যবহার করেই বলতে পারি এইগুলোকে আমি ডেফার করছি। জানোই তো, রাইটিং এন্ড ডিফারেন্স বইতে দেরিদার সেই অসামান্য আমি ডেফার করে রাখছি, স্থগিত রাখছি। কারণ অর্থকে স্থগিত রাখা যায়, কিন্তু সত্যকে স্থগিত রাখা যায় না। অসংখ্য ধন্যবাদ স্যার, অনেক বিষয় জানা গেল। একটা থিওরির সঙ্গে আর একটা থিওরির যেমন সম্পর্ক, কিভাবে তার সঙ্গে পার্থক্য হয়ে যাচ্ছে সেগুলো বুঝলাম, এবং তার সঙ্গে সঙ্গে আগামী দিনের জন্য ভাবনা, সেই ভাবনাটাও হয়তো উঠে আসবে এই ভাবনার সূত্র ধরে। অসংখ্য ধন্যবাদ স্যার আপনার এই সুন্দর বক্তব্যের জন্য। স্যার, আজকে সুন্দরভাবে আমরা বায়োগ্রাফিটা জানলাম মিখাইল বাখতিনের, তার সঙ্গে সঙ্গে তিনি ফর্মালিজম, লিটারেরিনেস অফ লিটারেচার, এগুলোর কথা সুন্দরভাবে আমাদের মধ্যে আলোচনা করেছেন স্যার। আজকে কনসাসনেস ইজ আদারনেস, খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় তিনি একদম গোড়ার দিকে স্যার বলে দিয়েছেন, এবং অল মিনিংস আর অ্যাচিভ থ্রু স্ট্রাগল, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। খুব সুন্দর একটা জিনিস, এবং তার মধ্যে দিয়ে হয়তো অনেক বিষয় আমাদের উঠে আসে আমাদের মাথার মধ্যে, সেই জিনিসটা খুব সুন্দরভাবে স্যার ব্যাখ্যা করেছেন। তার সঙ্গে সঙ্গে স্যার আজকে ডায়ালজিক ইমাজিনেশনের কথা উঠে এসছে একটা প্রশ্ন ওঠার পরে, তার সঙ্গে সঙ্গে অটোনমি এবং ভয়েস, পলিফোনি, এট্রোগ্লোসিয়া, ডায়ালজিক, কার্নিভোলাক্স, সেলফ আদারের কনসেপ্ট উঠে এসছে, এবং স্যার না বললেও সেই যে বিষয় যে উঠে আসে, যেখানে নাথিং কনক্লুসিভ হ্যাজ ইয়েট taken place in the world, the ultimate word of the world and about the world has not yet been spoken, সে কথাটাও খুব সুন্দরভাবে স্যার ব্যাখ্যা করেছেন। এবং আমাদের স্টুডেন্ট বা একাডেমিশিয়ান যারা আছেন, এবং আমরা নিজেরা যারা আজকে এই সেশনটা আমরা দেখলাম, আমরা শুনলাম, আমরা নিশ্চয়ই এর যে কনোটেটিভ মিনিং সেটা আমরা বোঝার চেষ্টা করব, এবং আরও কি মিনিং উঠে আসে আগামী দিনে এটা আমরা বুঝবো। স্যারের কথা দিয়ে আরও উঠে এসছে দ্য ওয়ার্ল্ড ইজ ওপেন অ্যান্ড ফ্রি অ্যান্ড এভরিথিং ইজ স্টিল ইন ফিউচার, যেটা খুব সরলভাবে স্যার বলেছেন তার আলোচনার মধ্যে দিয়ে। অসংখ্য ধন্যবাদ স্যার এই আলোচনার জন্য, আমাদের চিঠির একটা উত্তর দেওয়ার জন্য, এভাবে আমাদের সদর্থকভাবে আমাদের মধ্যে আসার জন্য। আমি ধন্যবাদ জানাই আমাদের কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডক্টর পঙ্কজ চক্রবর্তী স্যারকে, তার সবসময় তার কনস্ট্যান্ট সাপোর্ট আমাদেরকে এইভাবে এই লেকচারগুলো করতে আমাদের প্রচণ্ড পরিমাণে ইন্সপায়ার করে প্রত্যেকটা মুহূর্তে। আমাদের এর আগেও আমরা ই লার্নিং, থিঙ্কিং লিটারেচার বিয়ন্ড ডিসিপ্লিনস,
স্টুডেন্ট লেকচার সিরিজ এবং ডিস্টিংগুইশড লেকচার্স অন ক্রিটিক্যাল থিওরিস্ট, এবং তার আগেও আমরা একটা ওয়েবিনারও করেছি পোস্ট কোভিড-19 এনভায়রনমেন্টালিজম পসিবল ফিউচার্স। এই সবগুলো আমরা স্যারের এই ইন্সপিরেশন না থাকলে আমরা কখনোই করতে পারতাম না। তার সঙ্গে সঙ্গে আমি ধন্যবাদ জানাই কলেজের পরিচালনা সমিতির সমস্ত মেম্বারদের, এবং সর্বোপরি আমি ধন্যবাদ জানাই এই সেশনে যারা অংশগ্রহণ করেছে। যারা অংশগ্রহণ না করলে কখনোই পলিফনি হয় না, কখনোই ডায়ালজিক হয় না। সেটা আবার সেই অটোনমি বা অথরিটি বা সেই বাংলায় কি বলবো তাত্ত্বিক বা এই যে ডায়ালজিকের যে একটা যে মনোলজিক যে জায়গাটা, সেই জায়গাটা হয়ে যায়, এবং সেই জায়গায় কিন্তু এই পার্টিসিপেন্টরা বা আমাদের যারা আজকে শ্রোতা তাদের জন্যই কিন্তু এই জায়গাটা কিন্তু তৈরি হয়েছে। তাদেরকেও ধন্যবাদ জানাই। তার সঙ্গে সঙ্গে ধন্যবাদ জানাই গুগল মিট, ইউটিউব, ওবিএস এবং অন্যান্য সমস্ত সফটওয়্যারদের। তারা এই ধরনের প্ল্যাটফর্ম তৈরি করেছে বলেই আমরা এই ধরনের প্রোগ্রামগুলো আমরা আজকে এই অতিমারির অবস্থায় আমরা কিন্তু পরিচালনা করতে পারছি। ধন্যবাদ জানাই সবাইকে। আবার স্যারকে ধন্যবাদ জানাই। আগামী দিনে আবার এই আলোচনা নিয়ে আমরা আসব। স্যারের কাছ থেকে আবার জানতে চাইবো যে সত্যি পোস্ট হিউম্যানিজম বা নন সেন্ট্রালিটি বা পোস্ট ডুয়ালিজম সত্যি কি বাকতিনিয়ান জায়গায় যে কনসেপ্টগুলো সেগুলোর সঙ্গে কি কোনোভাবে যায়, বা সেখানে বিরোধটা কোথায়, সেগুলো নিয়ে আরও আলোচনা আমাদের নিশ্চয়ই হবে। আগামী দিনে স্যারকে আবার ইনভিটেশন আমরা করব। স্যার নিশ্চয়ই হয়তো আমাদের ইনভিটেশনে সাড়া দেবেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার স্যার। শুভরাত্রি। নমস্কার। শুভরাত্রি স্যার। শুভরাত্রি স্যার। শুভরাত্রি ভাই। শুভরাত্রি।